বেশ, সবাই চলে এসছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। আমরা পড়ছিলাম আলোর প্রতিফলন মানে রিফ্লেকশন। তো দেখি কতদূর হয়েছিল আগের দিন, তারপরে চ্যাপ্টার শেষ করে কিছু অঙ্ক করাবো, সময় থাকলে পরের চ্যাপ্টার ঢুকিয়ে দিতে পারি। সোজা চ্যাপ্টার এটা, তুলনামূলক। অঙ্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে মাইনাস প্লাস নিয়ে, সেগুলো অঙ্ক করতে করতেই হবে। তো কিছু আমি আগের দিন কিছু জিনিস বলে দিয়েছিলাম, সেগুলো একটু মাথায় রাখলে অঙ্কগুলো হয়ে যাবে। মাইনাস প্লাসের জন্য আরো কিছু অঙ্ক করাবো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা ছিল আমাদের আগের দিন, কি কি পড়েছিলাম আবার দেখি। আমরা দুটো জিনিস শিখেছিলাম আগের দিন রিফ্লেকশনের। একটা, যখন সাইন কনভেনশন ইউজ করলাম আমরা, তখন দুটো কথা আমি বারবার বলে রাখলাম যে সবই কিন্তু সাইন কনভেনশন নয়। একটা হচ্ছে কোঅর্ডিনেট কনভেনশন, আর একটা হচ্ছে সাইন কনভেনশন। দুটোর মিনিং আলাদা। যখন আমরা কোনো জেনারেল রিলেশন তৈরি করতে যাব, তখন প্রথমে কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করব। কারণ সমস্যা কি সেটাও বললাম, যে আমাদের যদি একটা উত্তল বা অবতল লেন্স থাকে, দর্পণ থাকে, এটা ধরুন একটা অবতল দর্পণ, কেমন দেখতে, ঠিক এই যে এটা দেখতে পাচ্ছেন, খারাপ হয়ে গেছে, কিন্তু যদি এই সাইড থেকে দেখি, আমরা সাইড থেকে যদি দেখি, তাহলে একটু বেন্ড আছে, মাঝখানটা একটু দেখা আছে। তো এটা দেখতে কিন্তু এরকম গোলাকার একটা বৃত্তের অংশ, তাই না? কিন্তু ফ্ল্যাট নয়, কিন্তু যেমন ফ্ল্যাট সারফেস হয় তেমন ফ্ল্যাট না। খুব কাছে থেকে দেখলে বুঝতে পারবে এটা যে একটু কার্ভ আছে। এটা হচ্ছে অবতল অবতল দর্পণ। আর উত্তর দর্পণটা কেমন দেখতে হয়, এই যে এরকম দেখতে পাচ্ছি ছবিটা। হ্যাঁ, এই যে এর মাঝখানটা একটু খোলা আছে, ওই পাশটা একটু, যে দিকটা চকচকে সেই দিকটা একটু খোলা আছে, ঠিক আছে? তো কোথায় কেমন ইমেজ হয় তার প্রপার্টি আমরা আগের দিন পড়েছি। তো এইসব দেখেও তোমরা দেখতে পারো। যদি এটা তোমার এটা 1 মিনিট, জানি না এখানে দেখানো যাবে কিনা। এটা হচ্ছে তোমার একটা, এটা অবতল দর্পণ একটা। আর ওই দূরে ওই উপর দিকে ওই দিকে কোন করে একটা তোমার একটা লাইট লাগানো আছে, এলইডি লাগানো আছে একটা। তো ওইটাকে যদি আমি ইনফিনিটি ভাবি না, ইনফিনিটি ভাবি, তাহলে তুমি তার কারেসপন্ডিং তার ইমেজটা পাবে। এটাকে যদি এইভাবে ঘোরাই, আমি এইভাবে যদি রাখি, এটা ঘষা দিক আর এটা চকচকে দিক। এই চকচকে দিকের সামনে অনেক দূরে তুমি যদি একটা সোর্স রাখো, তাহলে ওইটাই তোমার কাছে বস্তু। আর প্রতিবিম্বটা তুমি এইখানে তৈরি করার চেষ্টা করো, এখানে। এখান থেকে বোধহয় দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করছি দেখানো। ক্যামেরা তো ধরা পড়ছে না, আসছে এটা দেখা যাচ্ছে কি, একটা ইমেজ কিছু দেখা যাচ্ছে। এই যে গোল, এই যে গোল মতো, এইটা হচ্ছে ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, অনেক দূরে লাইটটা দেখতে পাচ্ছ না, ক্যামেরাটা তাহলে তুলতে হবে। তাহলে যে এলইডি ল্যাম্পগুলো থাকে না বাড়িতে, সেই এলইডি ল্যাম্পগুলো, সেইটা হচ্ছে তোমার উৎস। আর এইটা এই যে গোল মতো দেখতে পাচ্ছ, এটা প্রতিবিম্ব। হ্যাঁ, দেখতে পাচ্ছ সৎ প্রতিবিম্ব হয়েছে, পর্দায় ফেলতে পারছো, পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে। এবং কাছে দূরে নিয়ে গেলে প্রতিবিম্বর সাইজ চেঞ্জ হচ্ছে। এই দেখো ঝাপসা হয়ে গেল, ঝাপসা হয়ে গেল। তারপরে দেখো একটু চকচক হচ্ছে। এই মোটামুটি এটা ঠিকঠাক প্রতিবিম্ব পাওয়া গেছে। যদি তুমি ওইটাকে ইনফিনিটি বলো, ওই বস্তুটাকে ইনফিনিটি বলো, তাহলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই যে এই আয়নাটা থেকে, মানে যে কার্ভ সারফেসটা থেকে ওই যে পর্দাটা, যেটা মানে বোর্ডটা, তার দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। মানে কোন ছবিটা আমরা করেছি, এরকম কিছু একটা ছবি। এই বহু দূরে বস্তু আছে, বহু দূরে বস্তু আছে, আর তারা, এটা এটা সেন্টার অফ কার্ভেচার, আর এটা তোমার ফোকাস। তো এই যে ফোকাসে মিলিত হয়েছে এখানে। এবার আমি রশ্মিটাকে এই দিক বরাবর ফেলেছি, এইদিকে দূর থেকে আসছে, তো এরকম ভাবে এসেছে, এরকম ভাবে এসেছে, কিন্তু তারা ফোকাস তলে থাকবে। আগের দিন পড়ে দিচ্ছি আমরা যে ফোকাস বিন্দু যেটা, এটা মুখ্য ফোকাস বিন্দু বলে, যেটা মেন, একদম প্রধান অক্ষকে ছেদ করে যেটা। আর প্রধান অক্ষকে ছেদ না করলেও অনেক বিন্দু তুমি পেতে পারো। তো সেটা একটা প্লেন কনসিডার করে, রং করে, তো সে প্লেনের ওপরে কেউ না কেউ থাকবে।
মানে এটা তোমার যদি দর্পণটা হয় তাহলে এইখানে সামনে একটা কিছু একটা ডিস্টেন্সে তুমি যদি এটা যদি রাখো কাগজটা, এই কাগজটা যদি রাখো, তাহলে এটা তোমার একটা প্লেন হয়ে গেল না, এটা প্রধান অক্ষ, আর তারপরে এইভাবে তুমি লম্বভাবে ধরেছো, তাহলে এটা হচ্ছে এটা একটা প্লেন। এই প্লেনের উপর প্রত্যেকটি বিন্দু এরা ফোকাস, দেখো প্রত্যেকটি বিন্দু দূরত্ব কিন্তু সমান লেন্স থেকে, সরি দর্পণ থেকে, আমি বারবার লেন্স বলছি, তো দর্পণ থেকে দূরত্বটা সবার কিন্তু সমান মিটার থেকে। হ্যাঁ, তো এদের এইগুলো সবচেয়ে গৌণ ফোকাস বলা হয় বা সেকেন্ডারি ফোকাস বলা হয় এদের, আর এদের দূরত্ব সেম হবে, এফি হবে। তো দিয়ে বিভিন্ন রকম আমরা ছবি এঁকেছিলাম যে কি কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা আগের দিন করলাম। তারপরে যেটা দেখলাম যে যেটা আমাদের প্রবলেম মানে ফেস করছিলাম সেটা হচ্ছে, যদি এটা তোমার এই যে অবতল দর্পণটা এঁকেছি সেটা অবতল দর্পণ হয়, আর তুমি এখানে বস্তু রাখলে এখানে বস্তু রাখলে এখানে বস্তু রাখলে, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা তোমার ফোকাস দূরত্ব, বিভিন্ন জায়গায় তুমি বস্তু রাখলে, আর যদি তুমি ফর্মুলা বের করতে চাও সিম্পল থিওরি ইউজ করে, তাহলে প্রত্যেকটি কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্মুলা বেরোবে। দর্পণের সাধারণ সমীকরণটা কি, 1/v + 1/u = 1/f, এটা আমরা বের করেছিলাম, তাই না? এটা বের করেছিলাম। তার মানে 1/v আর 1/u এর যোগফলটা সবসময় ধ্রুবক, সেটা 1/f ফোকাস দূরত্ব, এটা সবসময় ধ্রুবক। তো তুমি যদি এখানে কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করো, কোঅর্ডিনেট কনভেনশন মানে হচ্ছে যেখানে মেরুটা আছে না সেই জায়গাটা তুমি অরিজিন ধরে নাও, এটাকে ধরে নাও 0 0, এবার ওই পাশে গুলো পজিটিভ, এই পাশে গুলো নেগেটিভ, ওই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, ব্যাস। এই থিওরি তুমি কোনো সাধারণ ফর্মুলা এস্টাবলিশ করার সময় এইটাকে ইউজ করো, এই পাশে আছে তো নেগেটিভ, ওই পাশে আছে তো পজিটিভ, দেন প্লাস মাইনাস করে ইউজ করো, তাহলে যে ফর্মুলাটা পাই এটা কমন সবার ক্ষেত্রে, এটা সেম। সেটা তুমি উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক, অবতল দর্পণের সৎ প্রতিবিম্ব হোক, অসৎ প্রতিবিম্ব হোক, যেখানে যেখানে আছে অসুবিধা নেই, ফর্মুলা ইজ সেম। আর তারপর আরেকটা ফর্মুলা আমরা বের করেছিলাম বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, তার ফর্মুলা দেখলাম m = -u/v/u, এটাও দেখলাম, এটাও তুমি যদি কোঅর্ডিনেট কনভেনশন ইউজ না করো তাহলেও কিন্তু ডিফারেন্ট ফর্মুলা বেরোবে, বিভিন্ন কেস, তাহলে এই ফর্মুলা। তো আমাদের তো মুশকিল না, আমাদের তো এত এত ফর্মুলা একসাথে মনে রাখা সম্ভব নয়, ওই জন্য আমরা কোঅর্ডিনেট কনভেনশন এখানে ইউজ করি একটা সাধারণ ফর্মুলা বের করার জন্য। তারপরে আছে সাইন কনভেনশন, সেটা কি, সেটা হচ্ছে এই ফর্মুলা বেরিয়ে গেল, এবারে ফর্মুলা দিয়ে তুমি যখন কোনো অঙ্ক করতে যাবে তখন তোমাকে এবার পার্টিকুলার কেস বলে দেবে, কোথায় বস্তু আছে, কোথায় তার প্রতিবিম্ব হয়েছে, কোথায় তার ফোকাস দৈর্ঘ্য, উত্তল না অবতল, এসব সব তোমাকে কেস বলে দেবে। আর সেই ক্ষেত্রে কিছু নিয়ম তোমাকে এর উপর চাপাতে হবে। m = -v/u, সেটা কি, যদি যদি কোথাও এটা যদি বস্তু হয়, অবজেক্ট হয়, আর তার ইমেজ সাপোজ এটা, তো যে রেটা আসছে, ডিস্টেন্সটা যে মেরু থেকে তুমি যে ডিস্টেন্সটা মাপবে সেটা যদি আপতিত আলোর বিপরীতে মাপো তাহলে সেটাকে নেগেটিভ ধরো, আর যদি আপতিত আলোর দিকে ধরো, মানে তুমি ওই দিকে দূরত্ব মাপছো, যেদিকে আলো সেই দিকে, আপতিত আলো যেদিকে সেই দিক বরাবর তুমি দূরত্ব মাপছো, তাহলে সেটাকে পজিটিভ ধরো, আদারওয়াইজ নেগেটিভ ধরো। এইটা হচ্ছে সাইন কনভেনশন। এইটা দ্বিতীয়বার তুমি এটা এস্টাবলিশ করার পরে তুমি এটা চাপালে, প্রথমবার কিন্তু যেটা ইউজ করছো সেটা কিন্তু সাইন কনভেনশন নয়। নাহলে সবাই প্রশ্ন করে যে স্যার দুবার কেন সাইন কনভেনশন ইউজ করছি, একবার ফর্মুলাটা তৈরি করার সময় বের করছি -v/u, তারপর আবার যখন অঙ্ক করছি তখন আবার ইউজ করছি, তো কেন দুবার? হ্যাঁ, দুবার না, একবার ইউজ করছো, তুমি কনফিউজড হবে না এই জায়গায়। বেশ, তো এটা শিখলাম, এটা সাধারণ ফর্মুলা। আরেকটা ফর্মুলা দেখলাম আমরা, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে কি থাকে, লেন্সের দর্পণের বা লেন্সে যায়, লেন্সেরও একই জিনিস বেরোবে, যা করাচ্ছি সবই লেন্সেরও একই, এটা শুধু মাইনাস বেরিয়ে যাবে, আর সব সেম, আর এটা প্লাস প্লাস বেরিয়ে যাবে। তো এদের ক্ষেত্রে কি হয়, দর্পণের ক্ষেত্রে তোমার ওই কখনো কখনো ফোকাস থেকে দূরত্বগুলো বলে দেয়, মানে তোমার এটা ধরো, এটা একটা অবতল দর্পণ, এটা তোমার মেরু, মেরু থেকে বললো এক্স দূরত্ব বস্তু আছে, ওয়াই দূরত্ব প্রতিবিম্ব তৈরি হয়েছে, এসব তোমাকে বলেছে। এইটা না বলে তোমাকে বলতে পারে যে এইটা যদি তোমার ফোকাস পয়েন্ট হয়, ফোকাস থেকে বস্তুর দূরত্ব এত, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব এত, এইসব তোমাকে বলে দিতে পারে। আর সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ব্যবহার করলাম, সেটা হচ্ছে নিউটনস ল, আর তার যেটা ফর্মুলা সেটা হচ্ছে xy = f², এইটা বের করলাম আগের দিন। আর এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, ফোকাস টু অবজেক্ট, আর ওয়াইটা হচ্ছে ফোকাস টু ইমেজ, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, আর তাদের গুণফল যেটা সেটা ফোকাস দৈর্ঘ্যের স্কোয়ার,
এইটা একটা মজার ফর্মুলা। এটা তুমি দেখতে পাচ্ছ ডান দিকটা সবসময় প্লাস, সবসময় পজিটিভ কোয়ান্টিটিটা। আর এটা যদি সবসময় পজিটিভ কোয়ান্টিটি হয় তাহলে এক্স কে ওয়াই কে একই রকম সাইন হতে হবে, দুজনে কি প্লাস হতে হবে অথবা দুজনে কি মাইনাস হতে হবে, তাই না? তার মানে ফোকাসের একই পাশে অবস্থিত হতে হবে। তোমার যদি এটা ফোকাস থাকে, এটা যদি তোমার কার্ভেচার হয়, এটা যদি তোমার ফোকাস হয়, আর এখানে তুমি যদি বস্তু রাখো, তাহলে প্রতিবিম্ব ফোকাসের ওই পাশে হবে না, ফোকাসের এই পাশেই হবে। ফোকাসের একই পাশে হতে হবে না, ফর্মুলা বলছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কয়ার। তাহলে এক্স যদি নেগেটিভ হয়, এটা যদি ফোকাস থেকে দূরত্বটা তুমি যদি নেগেটিভ বলো আপতিত আলোর বিপরীতে, তাহলে এক্স যদি নেগেটিভ ধরো তাহলে ওয়াইটা ওই দিকেই হবে, তবেই না ও নেগেটিভ। ঠিক আছে, আবার যদি দুটো ওই পাশে হয়, তোমার যদি ফোকাসের ভেতরে এখানে বস্তু রাখো তুমি, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব হয় ওইদিকে, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এটাও দেখতে পাচ্ছ ফোকাসের ওই পাশে তৈরি হয়েছে। তো সবসময় বস্তু ও প্রতিবিম্ব বা অবজেক্ট অ্যান্ড ইমেজ এরা ফোকাসের একই পাশে অবস্থিত হবে, ফোকাসের একই পাশে থাকবে। এইটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। তুমি চেক করে দেখতে পারো কোনো অঙ্কের ক্ষেত্রে রেজাল্ট কি বেরোচ্ছে, তারা দুটোই একই দিকে আসছে না উল্টো পাল্টা বের করে ফেলেছো, তো তুমি এটা দিয়ে ভেরিফাই করতে পারো। এইটা একটা ফর্মুলা শিখলাম আমরা। আর কি কি শিখেছিলাম দেখি। আর বেশ, তো এটা দিয়ে আরো একটু ইয়ে করা যায়, আরো কিছু ফর্মুলা বের করা যায়। যেমন ধরো এই ম্যাগনিফিকেশনটা দিয়ে, বিবর্ধনটা দিয়ে, সেটা হচ্ছে তোমার যে ম্যাগনিফিকেশনের যেটা ফর্মুলা, সেটা তোমরা একটু আগে দেখলে যে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা মানে কি? এটা মানে হচ্ছে যদি এটা তোমার কাছে একটা অবতল দর্পণ থাকে, আর অবতল দর্পণের সামনে এটা তোমার সেন্টার অফ কার্ভেচার সি, আর এটা তোমার এফ ফোকাস, কোথাও একটা তুমি বস্তু রেখেছো এখানে, তাহলে এই দূরত্ব কত মেরু থেকে? ইউ। এই দূরত্বটা হচ্ছে, ম্যাগনিটিউডটা হচ্ছে ইউ, মাইনাস ইউ দেবে, তুমি ফর্মুলা ইউজ করবে, তখন -25 সেন্টিমিটার এসব বসাবে। তো এটা যাই হোক, এটা তোমার ইউ। আর ইমেজ কোথাও তৈরি হয়েছে, সাপোজ এটা তোমার ইমেজ তৈরি হয়েছে। তো জেনারেলি ম্যাগনিফিকেশন বলতে আমরা কি বুঝি? বস্তুর আকার কতটা বাড়লো বা কমলো, সেইটাকে আমরা বলি বিবর্ধন। সেটা কমতেও পারে, বাড়তেও পারে, একই থাকতে পারে। যদি সেন্টার অফ এই জায়গাটা যদি থাকে, যেটা বক্রতা কেন্দ্র বলা হয়, বক্রতা কেন্দ্রতে যদি থাকে, তাহলে একই রকম ভাবে বাড়বে না, কমবে না, তখন m = 1 হয়ে যাবে। তো যদি এটাতে থাকে m = মাইনাস ভি বাই ইউ, তো এখানে বুঝতে পারছি এটা 1 হবে, কারণ এর যতটা হাইট এখানে থাকে এর ঠিক ততটা হাইট এখানে থাকে। তো এক্ষেত্রে কি, যদি এখানে বস্তু থাকে তাহলে তোমার এইটা তোমার ইউ, তো ইউ নেগেটিভ, বুঝতে পারছো, এই দিক থেকে আলো যাচ্ছে, তুমি তার বিপরীতে মাপছো, তো ইউ নেগেটিভ। আবার প্রতিবিম্ব ওখানে তৈরি হয়েছে, তাহলে প্রতিবিম্বও নেগেটিভ, তাহলে ইউ নেগেটিভ, ভিও নেগেটিভ, দুটো নেগেটিভ নেগেটিভ কেটে গেলে একটা নেগেটিভ পড়ে থাকে। তাহলে m = -1 অ্যাকচুয়ালি, v = ইউ। এর হাইটও যা, এর হাইটও তাই, আবার এই দূরত্বটা যা, এই দূরত্বটাও তাই। দুভাবে তুমি মাপতে পারো ম্যাগনিফিকেশন। একটা হচ্ছে m = I/O, এটা হচ্ছে জেনারেল রিলেশন, যে কতটা প্রতিবিম্বর হাইটটা, কতটা বস্তুর হাইট, এদের রেশিওটাকে বলা হয় ম্যাগনিফিকেশন, কতটা বেড়েছে। আর এটা সমান ফর্মুলা বের করেছিলাম আমরা আগের দিন, সেটা বেরিয়েছিল এটা -v/u। তা I = O হয়, তো সেটা তো 1, কিন্তু ডিফারেন্সটা কি? একটা ওই দিক বরাবর, একটা এই দিক বরাবর, তাই না? উল্টো, এটা যদি উপর দিকে হয়, বস্তুটা যদি এরকম থাকে, তাহলে প্রতিবিম্বটা এরকম হবে, উল্টো হবে। ওই জন্য এই মাইনাস সাইনটা। তো মাইনাস সাইনের সিগনিফিকেন্স আছে, নেগেটিভ সাইনটা দেখতে পাচ্ছ যে এটা উল্টো প্রতিবিম্ব হবে, উল্টো ইমেজ হবে। আর কি দেখতে পাবো আমরা, যদি এরকম উল্টো হয় না, তাহলে সদ হবে প্রতিবিম্ব। সদ মানে রিয়েল, এটা সদ বা রিয়েল প্রতিবিম্ব হবে। রিয়েল মানে কি? রিয়েল মানে সদ মানে কি? পর্দায় ফেলা যায়, চোখেও দেখা যায়, পর্দাতেও ফেলতে পারো। এই যে এখানে বাইরে তৈরি হয়েছে না, এখানে তুমি যদি পর্দা রাখো, তাহলে তুমি এটা দেখতে পাবে, যেটা আমি একটু আগে দেখালাম। ওই ওপরে ওই ওখানে তোমার ইয়েটা রাখা আছে, আলোটা জ্বলছে, আর এখানে তোমার নিচে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো সেটা চোখেও দেখা যাবে, পর্দাও ফেলা যাবে, এগুলোকে বলে সৎ। তো যদি কোথাও বিবর্ধন নেগেটিভ বেরোয়, তাহলে জানবে প্রতিবিম্ব উল্টো হবে এবং সৎ হবে। আর যদি পজিটিভ বেরোয়, তাহলে জানবে অসৎ হবে আর সোজা হবে। যেমন ঠিক এরকম, এটা তোমার কার্ভেচার, এটা তোমার ফোকাস, এখানে তুমি বস্তু রেখেছো, এইখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে। তোমার এটা বস্তু দূরত্ব কোন দিকে? বস্তু দূরত্ব এই দিকে মাপছো তুমি, তাহলে যেদিকে আপতিত আলো তার বিপরীতে মাপছো, তাহলে ইউটা নেগেটিভ, কিন্তু ভিটা পজিটিভ।
যেদিকে আলো সেদিকেই ভি মাপছো, তাহলে ভি পজিটিভ ইউ নেগেটিভ, তাহলে এই মাইনাসটা কেটে দিচ্ছে, ওই জন্য প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এম যদি প্লাস হয় তাহলে বুঝতে হবে এটা অসৎ। দেখো আয়নার ভিতরে তৈরি হয়েছে, অসৎ, পর্দা ঢুকাতে পারবে না আয়নার ভিতরে ফুটো করে, সম্ভব নয়, কিন্তু দেখতে হবে সোজা প্রতিবিম্ব তৈরি হবে। তো এই হচ্ছে তোমাদের আমাদের ওই বিবর্ধন পজিটিভ নেগেটিভ এর মিনিংটা। দেখাতে পারি, তুমি এই যে এইটা যে আয়নাটা দেখালাম আমি, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা বস্তু, এই দেখো কত বড় হয়ে গেছে বস্তুটা, এই যে খুব কাছাকাছি রেখেছি, এটা তো ফোকাস মোটামুটি মোটামুটি 10 সেমি 15 সেমি মতো ফোকাস দূরত্ব হয়, এই যে কাছে রেখেছি একদম এই যে সোজা, তাই না, সোজা প্রতিবিম্ব, একটু বড় আকারে বড় সড়ো, তো সোজা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখলাম আমরা? উত্তল দর্পণের ক্ষেত্রে দেখলাম যে যদি তোমার এটা উত্তল দর্পণ হয় এরকম, আগেটা কিন্তু ফোকাসের ভেতরে রাখতে হবে, তবেই তুমি অসৎটা পাবে, আদারওয়াইজ কিন্তু অসৎ পাবে না। যদি দূরে সরিয়ে রাখো তাহলে কিন্তু দর্পণের বাইরে প্রতিবিম্ব তৈরি হবে। এটা যদি তোমার দর্পণ হয় আর এখানে তুমি যদি বস্তু রাখো, তাহলে আগের দিন কি দেখলাম, এই দর্পণের ভেতরে ছোট মতো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা ডায়াগ্রাম এঁকেছিলাম আগের দিন। তো এর ভেতরে এটা তোমার, এটা কার্ভেচার সি, এটা তোমার ফোকাস, তো এইখান থেকে এইটুকুর মধ্যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটা যদি আগিয়ে নিয়ে যাও তাহলে দেখতে পাচ্ছ প্রতিবিম্ব ছোট, এখানে দেখতে পাচ্ছি ইউটা নেগেটিভ, উল্টো দিকে এইদিকে আলো যাচ্ছে, তাহলে তার উল্টো দিকে তুমি মাপছো, তাহলে ইউটা নেগেটিভ, আর ওইদিকে প্রতিবিম্ব দূরত্ব মাপছো, তাহলে ভি পজিটিভ, তাহলে এম কি হবে প্লাস ভি বাই মাইনাস ইউ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এম হয়ে যাবে প্লাস। আর বিবর্ধন প্লাস মানে কি বললাম, অসৎ সোজা, দেখতে পাচ্ছ দর্পণের ভিতরে আছে অসৎ হয়েছে এবং সোজা হয়েছে, দেখতে পাচ্ছ ছোটও হয়েছে, এটাও তুমি দেখতে পারো, এই যে এটা উত্তল উত্তল দর্পণ, এটা, আর এটা তোমার বস্তু, এটা তোমার বস্তু, এই যে এই দেখো ছোট হয়ে গেছে না অনেকটা, হ্যাঁ, এই যে ফোকাসের ভিতরে থাকবে এবং ছোট। আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, আমি তো ক্যামেরার সামনে নেই, আমি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে কিনা কে জানে, এই যে ছোট হয়ে গেছে ভেতরে। বেশ, তো যাই হোক, সামনাসামনি থাকলে হয়তো আরো ভালো করে দেখানো যেত, মোমবাতি টোমবাতি জেলে অনেক কিছু পরীক্ষা করে দেখানো যায়। তো আবার প্র্যাকটিক্যাল আছে আমাদের, এগুলো সবই প্র্যাকটিক্যালে তখন সব করতে হবে, এখানে উত্তল লেন্স অবতল লেন্স, উত্তল দর্পণ অবতল, প্র্যাকটিক্যালে বিভিন্ন রকম সেটআপ আছে। তারপরে উত্তল দর্পণ অবতল দর্পণ এদের সাথে আবার লেন্সের কম্বিনেশন করে বেশ কিছু প্র্যাকটিক্যাল আছে। তো আমাদের দুর্ভাগ্য যে প্র্যাকটিক্যাল করতে পারছি না, এবার ক্লাস চলছে না, তো করার কিছু নাই, নিজেকে একটু বইগুলো ভালো করে পড়তে হবে। কিন্তু এগুলো এমসিকিউ দেয়, কখন সোজা কখন উল্টো কখন মাইনাস প্লাস, এগুলো কিন্তু ধারণা থাকতে হবে, নাহলে অঙ্কের মেকানিক্যালি অঙ্ক করলে অ্যান্সার মিলবে না, মাইনাস প্লাসে ভুল হবে, একটু বুঝতে হবে ফিজিক্যালি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বেশ, তো যে সম্পর্কটা পেয়েছিলাম আমরা সেটা ছিল যে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের রিলেশন। আর ভিটা কি ছিল, ভিটা ছিল তোমার এখানে মাইনাস একটা আছে, এটা ফোকাস, এটা ফোকাস, এখানে তোমার ধরো অবজেক্ট আছে, এটা কার্ভেচার, এখানে ধরো অবজেক্ট আছে, আর এখানে তার ইমেজ তৈরি হয়েছে, ইমেজ, অবজেক্ট মানে বস্তু, ইমেজ মানে প্রতিবিম্ব। এই দূরত্বটা হচ্ছে তোমার, এই দূরত্বটা এফ, এটা, আর এটা ধরে নাও অবজেক্টের দূরত্ব ধরে নাও এক্স, আর এই দূরত্বটা হচ্ছে এটা এফ, এতটা ফোকাসটা হচ্ছে এফ, আর এইটুকু দূরত্ব ধরে নাও ওয়াই। তাহলে এখানে যদি সেম ফর্মুলা বসাও, তাহলে ভি যেটা সেটা হচ্ছে এফ প্লাস ওয়াই, তাহলে ওয়াই প্লাস এফ। আর ইউটা কি, ইউ মানে এতটা মেরু থেকে বস্তুর দূরত্ব, তাহলে এতটা হচ্ছে তোমার এফ, আর এতটা তোমার এক্স, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এফ। এবার একটা সম্পর্ক কাজে লাগাবো আমরা, একটু আগে বের করেছি সেটা, এক্স ওয়াই ইজিক্যাল টু এফ স্কোয়ার, নিউটনের সূত্র। তাহলে ওয়াই জায়গায় আমরা এফ স্কোয়ার বাই এক্স বসাচ্ছি, তাহলে ইকুয়াল টু মাইনাস থাকলো এফ স্কোয়ার বাই এক্স প্লাস এফ অ্যান্ড ডিভাইডেড বাই এক্স প্লাস এফ। এবার উপরে এফ বাই এক্স কমন নিয়ে নাও, তাহলে ইকুয়াল টু মাইনাস থাকলো এফ বাই এক্স কমন নাও, তাহলে এখানে তো এফ স্কোয়ার বাই এফ এক্স ছিল, তাহলে একটা এফ থাকবে, আর ওখানে তো এক্স নেই, তাহলে একটা এক্স গুণ করে দাও, এফটা কমন নিয়ে নিয়েছো কিন্তু এক্স তো নেই, এক্স গুণ করে দাও, তাহলে ভেতরে এফ বাই এক্স কে ঢুকে দিলে শুধু এফ পড়ে থাকবে, ডিভাইডেড বাই নিচে আছে এক্স প্লাস এফ। এবার এই দুটো কেটে দাও, এফ প্লাস এক্স বাই এক্স প্লাস এফ, তাহলে কি থাকছে মাইনাস এফ বাই এক্স। এটা একটা সম্পর্ক,
ম্যাগনিফিকেশনের অঙ্ক করার ক্ষেত্রে পাবে এরকম। যদি কোথাও ফোকাস থেকে অবজেক্টিভ ডিস্টেন্স দিয়ে দেয়, ফোকাস থেকে তার মানে এক্স দিয়ে দেয়, আর দর্পণে যদি ফোকাস দূরত্ব বলা থাকে এফ বলা থাকে, তাহলে তুমি ম্যাগনিফিকেশন এখান থেকেও বের করতে পারো, আরো ক্যালকুলেশন করে বের করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফর্মুলা মনে থাকলেও তুমি এটা ইজিলি বের করতে পারো। বেশ, তো আমাদের এবার ম্যাগনিফিকেশনের আর একটা জিনিস পড়তে হবে আমাদের। এটা তো লিনিয়ার ম্যাগনিফিকেশন, যেটা মানে তোমার যেটা রৈখিক বিবর্তন বলা হয়, ল্যাটারাল ম্যাগনিফিকেশন বলা হয়, যে প্রতিবিম্বের কতটা উচ্চতা, বস্তুর কতটা উচ্চতা, আর সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এটা একটা সম্পর্ক বের করলাম। এবার আরেক ধরনের ম্যাগনিফিকেশন বের করবো, সেটা কি দেখি। সেটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্তন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল ম্যাগনিফিকেশন এটা কি বলা হচ্ছে, যে তোমার কাছে যে গোলীয় দর্পণটা আছে, যে গোলীয় দর্পণটা আছে তার প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো তলের প্রতিবিম্বের ক্ষেত্রফল ও ওই তলের যেটা অ্যাকচুয়াল ক্ষেত্রফল, তাদের যেটা অনুপাত, সেটাকে বলে ক্ষেত্রীয় বিবর্তন। মানে কি বললাম, ধরো তোমার কাছে এটা একটা অবতল দর্পণ আছে এরকমই, আর কি করছি আমরা, এটা তোমার কার্ভেচার মোটামুটি এটা সি, এটা তোমার এফ, আমরা এইভাবে বস্তু রাখছিলাম একটু আগে, এই প্রধান অক্ষরের উপরে ঠিক এই পেনটার মতো এইভাবে একটা বস্তু রাখছিলাম। এবার এইরকম বস্তু না, এবার বস্তুটা ঠিক এইরকম ভাবে রাখো, এরকম একটা ক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম ক্ষেত্র আছে, কিন্তু সেন্টার থেকে এর দূরত্বটা সবসময়ই সমান। এই যে এটার দূরত্ব সব সমান, এমন ভাবে রাখা, এইভাবে রাখা হয়েছে। হ্যাঁ, তাহলে ধরে নাও এটা, এই যে দৈর্ঘ্য প্রস্থটা ধরে নাও, এই তলের যেটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য ধরে নাও, এটা ধরে নাও এল, আর এটা ধরে নাও প্রস্থ, এটা ধরে নাও বি, লেংথ অ্যান্ড ব্রেথ। এটা বড় ক্ষেত্র হলে দুটি সমান হয়ে যাবে, আর যদি আয়তকার তল হয় তাহলে একটা এল একটা বি হবে। এইটার এরিয়া কত? এইটার এরিয়া হচ্ছে এল ইন্টু বি, সিম্পল ফর্মুলা। এবার এইটা তো, এর তো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এরা তো ম্যাগনিফাইড হয়েছে, এইদিকেও ম্যাগনিফাইড হয়েছে, এরা বেড়েছে, নতুন একটা এরিয়া তৈরি হবে তোমার। আর সেই এরিয়াটা যদি এ ড্যাশড হয়, সেটা হচ্ছে এল ড্যাশড ইন্টু বি ড্যাশড, এরকম এদের যেটা রেশিও এ ড্যাশড বাই এ, এইটা বলা হচ্ছে এম ড্যাশড, মানে ক্ষেত্রীয় বিবর্তন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াটা কতটা পাচ্ছি, এটাকে এম ড্যাশড হিসাবে ডিনোট করা হয়, এম ড্যাশড। বেশ, তো এবার কিভাবে দেখবো আমরা, সাপোজ তোমার, আমরা একটু আগে কি পড়েছি, আমরা ম্যাগনিফিকেশন পড়েছি এম, লিনিয়ার ম্যাগনিফিকেশন পড়েছি, যে উচ্চতা যদি প্রতিবিম্বের উচ্চতা যদি হয় আই, বস্তুর উচ্চতা যদি হয় ও, তাহলে আই বাই ও, এটাকে আমরা বলি ম্যাগনিফিকেশন। আর সেটা সমান ভি বাই আই কিছু একটা হয়, তো সেটা মাইনাস ভি বাই ও হয়, তো ইউ হয়। এটা হচ্ছে এম ম্যাগনিফিকেশন, কিন্তু এটা এম নয়, এটা এম ড্যাশ পরেরটা, এটা হচ্ছে এরিয়াল ম্যাগনিফিকেশন। ক্ষেত্রটা কতটা বাড়ছে, ক্ষেত্রফল কতটা বাড়ছে। তো ধরে নাও এটা এই দূরত্বটা, এই যে দূরত্বটা, ধরে নাও ইউটিউব কিছু একটা রাখা হয়েছে এইভাবে এল, যদি এটা তো একটা দৈর্ঘ্য, এল দৈর্ঘ্য, তার মানে এর সামনে এল দৈর্ঘ্যের একটা রড রাখা হয়েছে, তাহলে এর দৈর্ঘ্যটা বেড়েছে, সাপোজ কিছু ভাবে বেড়েছে বা কমেছে, কিছু একটা হচ্ছে, এল ড্যাশ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু এল, ঠিক না? এল এল এলটা যদি তোমার এটা দর্পণ থাকে একটা, আর তুমি যদি এটা বস্তু রাখো, তাহলে এইভাবে কিছু একটা হয়েছে, হয় সেটা এইদিকে হয়েছে, যদি ওই ভেতরে রাখো তাহলে এইদিকে উল্টো দিকে কিছু একটা হবে, তো তার ম্যাগনিফিকেশন হবে। আর সেই ম্যাগনিফিকেশনটাকে বলছি এম। এর প্রতি বস্তুর উচ্চতা এটা, এটা হচ্ছে এল, আর প্রতিবিম্বের উচ্চতা সেটা হচ্ছে এল ড্যাশ, তো এল ড্যাশ বাই এল ইকুয়াল টু এম, সিম্পল ফর্মুলা। এবার এইটা, এটা হচ্ছে প্রস্থ বা বি, এটারও তো বৃদ্ধি হবে, এটাও তো এক্সটেনশন হবে, সেইটাকে তুমি বলে দাও বি ড্যাশ। বি ড্যাশ সমান এম ইন্টু বি, মানে তুমি যদি এইভাবে রাখো আর একটা কিছু, তাহলে তারও একটা কিছু ম্যাগনিফিকেশন হয়েছে এখানে, আর সেই দুটো ম্যাগনিফিকেশন সমান। দৈর্ঘ্যটা যতটা বাড়বে প্রস্থটাও ততটা বাড়ছে। কেন বাড়ছে, কে বলবে কেন বাড়ছে? দৈর্ঘ্যটা যতটা বাড়ছে এম গুণ বাড়ছে, প্রস্থটা ততটা বেড়েছে বা কমেছে, যাই হোক সেম, অন্য নয়। কেন সেম হবে, কে বলতে পারবে কেন সেম হচ্ছে, এটা কেন আলাদা নয়?
রৈখিক বিবর্ধনটা কনস্ট্যান্ট বলে? রৈখিক বিবর্ধনটা হচ্ছে বেশ, আর কেউ মানে এইটাকে বস্তুটাকে যখন ডিসটেন্সটা সমান। বল, হ্যাঁ ঠিক, দ্যাট ইজ দ্য কজ, অ্যাকচুয়ালি তাই। এই যে এটা যদি অবতল হয় না, অবতল দর্পণ যদি হয়, এইটা হচ্ছে তোমার সেই রেক্টাঙ্গুলার সিটটা এইটা। আর কিভাবে রেখেছি আমি এটাকে, এইভাবে রেখেছি, এইভাবে রেখেছি, এইভাবে। তার মানেটা কি? তার মানে দর্পণ থেকে এই যে রেক্টাঙ্গুলার যে সিট দেখতে পাচ্ছ, তার প্রত্যেকটি বিন্দু দূরত্ব সমান। তাহলে আমি এটাকে দাগ কেটে দিচ্ছি, আমি বলছি এটা তোমার দৈর্ঘ্য, এটা তোমার দৈর্ঘ্য, আর এটা তোমার প্রস্থ। যদিও এটা একটা বর্গাকার, সুতরাং দুটোই সমান। এবার যদি আমি এইটার শুধুমাত্র এইটা আমি যদি বলি এইটুকু কতটা বাড়বে, তাহলে তার জন্য ফর্মুলা তুমি পাশে লিখে রেখেছো I/O, আর সেটা আমরা জানি m = I/O, সেটা -v/u। তাহলে এইটার জন্য যা ইউ, তার কারেসপন্ডিং ভি তৈরি হবে। সিমিলারলি তুমি যদি এইটার জন্য দেখো, তাহলে এইটার জন্য যেটা ইউ, সেটা তো একই ইউ, এইভাবে আছে না, তাহলে এরও তো তাই ইউ, এরও যা ইউ দর্পণ থেকে যা দূরত্ব, এটারও তাই দূরত্ব, তাহলে দুজনেরই ইউ সমান। এবার তুমি দর্পণের কাছে সেটাকে কিভাবে রেখেছো, সেটা দর্পণ কিভাবে বুঝবে? তুমি একটা জিনিসকে, এটা তোমার দর্পণ, তুমি একটা বস্তুকে এইভাবে রেখেছো, তুমি যদি বস্তুকে এইভাবে রাখো, দর্পণ কি আদৌ বুঝতে পারবে যে এইভাবে রাখা হয়েছে? বুঝতে পারবে না। দেখে নাও, এটা যদি তোমার দর্পণ হয়, এটা তোমার দর্পণ হয়, তুমি বস্তুটাকে এইভাবে রেখেছো, তার দর্পণ কি বলবে? বস্তু উল্লম্বভাবে আছে। তুমি যদি এটাকে এইভাবে রাখো, দর্পণটাকে ঘুরিয়ে দাও, তাহলে তুমি ওপর থেকে দেখো, এবার সেম জিনিস, নতুন কিছু না, কোনো পার্থক্য নেই। এইটাকে যদি তুমি রোটেট করা এইভাবে, দর্পণটা তো গোলাকার, তাহলে ওর কাছে কেউ এরকম থাকাও যা, এরকম থাকাও তাই, এরকম থাকাও তাই, এরকম থাকাও তাই, সেম, ডিস্টেন্সটা সমান না। ও কিভাবে বুঝবে যে বস্তুটা উল্লম্ব? যদি এরকম অবস্থায় অন্য রকম বিবর্তন দিত, তাহলে তুমি এটা ঘুরিয়ে দাও দর্পণটাকে, বা এটাকে ঘুরিয়ে দাও, কিছু কি চেঞ্জ হলো? কারোরই কিছু চেঞ্জ হয়নি, তোমার দেখার ভিউটা পাল্টেছে। হ্যাঁ, এখন তুমি বলছো উল্লম্ব, ওই সাইড থেকে যদি কেউ দেখে, ওই পাশ থেকে যদি কেউ দেখে, তাহলে তো হরাইজন্টাল মনে হবে, তাই না? তো এই যে বিভিন্ন রকম ভাবে তুমি যদি এটাকে ঘোরাও এখানে, তাহলে দর্পণের কিছু এসে যায় না, তো গোলাকার শেপ না, বুঝতে পারবে না। তাহলে এইভাবে যদি তুমি বস্তু এটাকে রাখো, যা বিবর্ধন হবে এইভাবে রাখলেও সেম বিবর্ধন হবে, যদি ইউ সেম হয় দুজনের। আর ইউ তো সেম, আমরা ওইভাবেই রেখেছি, এইভাবে ফ্ল্যাট করে রেখেছি, আমরা এইভাবে টিল্ট করিনি কিন্তু, এইভাবে জাস্ট ফ্ল্যাট করে রেখেছি, দর্পণ থেকে সমস্ত বিন্দুর ইউ সেম। ওই জন্য দুজনেরই এম সমান, ওইটা যতটা বেড়েছে এটা ততটা বেড়েছে। বেশ, তাহলে এবার এরিয়া কত, নিউ এরিয়া কত, সেটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে এল ড্যাশ ইন্টু বি ড্যাশ, তার মানে এম স্কোয়ার এল বি, আর এল বি তার মানে এ এরিয়া, তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার ইন্টু এ। তাহলে অতএব এ ড্যাশ বাই এ, এটাকে তুমি বলেছো নাম দিয়েছো এম ড্যাশ, এম ড্যাশ ইজ ইকাল টু এ ড্যাশ বাই এ ইকাল টু এম স্কোয়ার, এইটা হচ্ছে সম্পর্ক তোমার। তাহলে যদি তোমার লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্তন তুমি যদি জেনে ফেলো, তার স্কোয়ার যদি করে দাও, তাহলে ক্ষেত্রীয় বিবর্তন পেয়ে যাবে, এম ড্যাশ পেয়ে যাবে। অঙ্ক দেবে তোমাকে কোনো ক্ষেত্রে, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বলে দেবে এর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, দিয়ে তারপরে তো বিবর্ধন বের করো, তো লিনিয়ার ম্যাগনিফিকেশন বের করে এটাকে স্কোয়ার করে দাও, তাহলেই বেরিয়ে যাবে। প্রচুর অঙ্ক পাবে। আর এক রকম বিবর্ধন হয়, সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন, সেটাকে এম ডবল ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। সেটা দেখি কি সেটা। এম ডবল ড্যাশ, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য। অনেক নাম আছে এগুলো, হ্যাঁ, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বলা হয়, অক্ষীয়। আর ইংরেজিতে বলা হয় অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বা লংজিটিউডিনাল, লংজিটিউডিনাল অর অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, অক্ষীয় বরাবর কতটা ম্যাগনিফিকেশন হচ্ছে। তার মানে সেটা কিরকম? প্রথম কেসে কি দেখলাম আমরা? প্রথম কেসে এটা তোমার দর্পণ আছে, এখানে তুমি বস্তু রেখেছো, এইটা তার ম্যাগনিফিকেশন হয়েছে, আর সেটা ছিল এম সমান আই বাই ও, এর উচ্চতাটা ও, এর উচ্চতাটা আই, আর এটার সময় বেরিয়েছিল মাইনাস ভি বাই ইউ, এটা একটা হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম? দ্বিতীয় ক্ষেত্রে এটা একটা ক্ষেত্র রাখলাম, তাহলে এটা একটা ক্ষেত্র পাবে, কিছু একটা অঙ্ক করবো আমরা, দেখবো এরকম ইয়ে ক্ষেত্র, তো ক্ষেত্র বাড়তে পারে কমতে পারে অ্যাকর্ডিং টু কোথায় তুমি বস্তু রেখেছো। সেইটা যে ম্যাগনিফিকেশন, এরিয়াল ম্যাগনিফিকেশন এম ড্যাশ, এটা এ ড্যাশ বাই এ, আর সেটা তোমার এম স্কোয়ার, এটা যা তার স্কোয়ার। আর এক রকম হবে, সেটা কি?
যদি তুমি বস্তুটাকে, এটা তোমার সি আছে, তোমার এফ আছে, এইভাবে রেখেছো, এইভাবে জাস্ট এইভাবে ফ্ল্যাট করে রেখে দিয়েছো, জাস্ট এরকম, তার মানে এইভাবে রেখেছি, প্রধান অক্ষ বরাবর এইভাবে রেখেছি, অক্ষ বরাবর, তাহলে কিরকম হবে ম্যাগনেটিক? এটা অ্যারো দিতে পারো এখানে এরকম। তাহলে এটা একটা বস্তু, শুধু ভাবো এই বিন্দুটা একটা বস্তু, সেই বিন্দুর জন্য তুমি তার ফর্মুলা ইউজ করো, যে তার প্রতিবিম্ব কোথায় বের করো, তারপরে এই বিন্দুর জন্য বের করো, তার প্রতিবিম্ব কোথায় হবে সেটা বের করো, সেই দুটোকে বাদ দাও, তাহলে তুমি তার কতটা ম্যাগনিফিকেশন হচ্ছে সেটা পেয়ে যাবে। মানে কি বললাম, মানে ধরে নাও এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, ধরে নাও নাম দিয়ে দাও একটা, এটা নাম দিয়ে দাও এ, এটাকে দিয়ে দাও বি, এরকম। আর এগুলো কোথায় হয়েছে আমি এখন জানি না, আমি এখন আরবিটারি ফর্মুলা ইউজ করছি। তো এটা তোমার তৈরি হয়েছে, সাপোজ এটা এই বিন্দু, এটা বি বিন্দু, আর এদের দূরত্বগুলো ধরে নাও, তুমি ধরে নাও এটা ও, আর ও থেকে এ বিন্দুর দূরত্ব সেটাকে বলে দাও U1, ম্যাগনিটিউড অনুসারে U1, আর ও থেকে বি বিন্দুর দূরত্ব সেটাকে ধরে নাও U2। তাহলে বস্তুটা কতটা চওড়া, কতটা লম্বা, সেটা হচ্ছে U1 মাইনাস U2, এতটা হচ্ছে বস্তুটা লম্বা, এইটুকু যদি তুমি বের করো U1 মাইনাস U2 এরকম। এবার এর কারেসপন্ডিং একটা বিন্দু হবে, যদি এইভাবে তুমি দর্পণটাকে দেখো, এভাবে যদি রাখো, দেখা যাচ্ছে এখানে না, এই যে দেখতে পাচ্ছ কালো বিন্দুটা এখানে, আর এখানেও দর্পণের ভিতরেও কালো বিন্দুটা সামনে মুখোমুখি, কালো বিন্দু দুটো মুখোমুখি, এটা সবার দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি, আমার দেখতে গেলে তো হবে না, সামনে থেকে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই যে কালো বিন্দু দুটো মুখোমুখি, তাই না? কালো বিন্দু দুটো মুখোমুখি এখানে, তার মানে এটা যদি তোমার বস্তু হয় না, অবজেক্টটা ঠিক এরকম মুখোমুখি থাকবে, এরকম এরকম মুখোমুখি দেখতে হবে, সেটা যেখানেই হোক না কেন। তুমি যদি এর প্রত্যেকটি বিন্দু হিসাব করে করে দেখো, ক্যালকুলেশন করা, তাহলে তুমি ফোকাসের ভিতরে রাখলেও এরকম মুখোমুখি হবে, আর যদি বাইরে হিসাব করো, তুমি এর মোমবাতি শিখা রাখো, তাহলে তার যে বিন্দু পাবে, আর তার দূরে আর একটা মোমবাতি শিখা রাখো, তার যে বিন্দু দুটো পাবে, তাদের বিন্দু দুটো ঠিক এরকম মুখোমুখি থাকবে। তো যাই হোক, তোমাদের ফর্মুলা দেখে আমাকে দেখতে হবে যে কিরকম হচ্ছে না হচ্ছে। বেশ, আপাতত আমি আমি কারেসপন্ডিং বিন্দু দুটো দিচ্ছি জাস্ট। ধরো নাও এ যেটা, সেটা হচ্ছে এ ডাস্ট, ধরো নাও এটা, এটা তোমার এ ডাস্ট, আর বি যেটা সেটা বি ডাস্ট, দুখানা বিন্দু তুমি ধরে নিলে, নিজের মতো করে দুখানা বিন্দু ধরে নাও, ডেফিনেশন তৈরি করছি আমরা। এ ডাস্ট যেটা, তার যে দূরত্ব সেটা হচ্ছে এর কারেসপন্ডেন্স বিন্দু ধরে নাও, ধরে নাও এটা এর কারেসপন্ডেন্স বিন্দু, তাহলে এটাকে তুমি U1 বলেছো। আচ্ছা 1 মিনিট, ওবি ডাস্ট, বেশ ঠিক আছে। তো এটাকে U1 ধরেছো, এটাকে ধরে নাও V1, আর বিটাকে ধরেছো U2, তাহলে বি এর কারেসপন্ডিং দূরত্ব এটা, সেটাকে ধরে নাও V2। তাহলে V2 মাইনাস V1 যদি তুমি করো, V2 মাইনাস V1 যদি করো, তাহলে এর দূরত্বটা পেয়ে যাবো আমরা। বেশ, একবার দেখি বইয়ের সাথে মিলছে কিনা। U1 মাইনাস U2, এটা হচ্ছে, এটাকে বইয়ে V2 দিয়েছে, আমাদের যেটা বইয়ে, অসুবিধা নেই তাতে কিছু, যেহেতু আমরা বইটা ফলো করবো আমরা, ওই জন্য ওদের মতো করেই ধরতে হবে, আর বাড়িতে পড়তে অসুবিধা হবে আমাদের। এটা U1, এটা U2, ওয়ে যেটা ধরা আছে সেটা ধরা আছে U1, OB ধরা আছে সেটা হচ্ছে U2, আর ও এ ড্যাশ যেটা, ও এ ড্যাশ এটাকে বলেছে V2। ঠিক আছে, ওদের মতো করে ধরে নাও, এটা V2 ধরেছে, এটাকে ধরেছে V1, অসুবিধা নেই, অঙ্ক করার সময় আমি চেঞ্জ করে দেবো, এটা V1 ধরেছে। এবার যে ম্যাগনিফিকেশনটা হবে, এর যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে V1 মাইনাস V2, ওই সিমেট্রিটা আনার জন্য করেছে এটা V1, এটা V2। তাহলে যে ম্যাগনিফিকেশনটা হবে M ডবল ড্যাশ, সেটা হচ্ছে প্রতিবিম্ব কতটা চওড়া হলো নতুন, সেটা হচ্ছে V1 মাইনাস V2, আর এ কতটা চওড়া সেটা হচ্ছে U1 মাইনাস U2।
তার মানে বলতে পারো ডেল ভি বাই ডেল ইউ এরকম। এটা কতটা চওড়া মানে ডেল্টা ভি, এটা কতটা চওড়া তার মানে ডেল্টা ইউ, ডেল ভি বাই ডেল ইউ, এটাকে বলা হয় অক্ষীয় বিবর্তন। এবার এটা ক্যালকুলেশন করে দেখি যে কিরকম ফর্ম আসছে। অঙ্ক করবো আমরা এরকম, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণে, এটা জাস্ট ডেফিনেশন তৈরির জন্য তুমি ইউভিটা ধরে এরকম ফর্মটা আনা হয়েছে এখানে, মানে এই কতটা চওড়া এই কতটা চওড়া তাদের যে রেশিও সেটাকে বলা হচ্ছে এরকম। হ্যাঁ বেশ, তো এবার তুমি যদি ফর্মুলা ইউজ করো, পাশে লিখে রাখছি আমি, এম ডবল ড্যাশ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ইউ। আর যদি এটা খুব ক্ষুদ্র হয় তাহলে এটা ডিভি বাই ডি ইউ বলতে পারো, যদি খুবই ছোট হয় ডিভি বাই ডি ইউ বলতে পারো। তাহলে ফর্মুলা কি, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এর ডেরিভেটিভ করে দেয় ইউ এর রেসপেক্টে। ইউ চেঞ্জ হচ্ছে, ফোকাস তো পাল্টাবে না, ফোকাস কনস্ট্যান্ট, ইউ চেঞ্জ হলে ভি চেঞ্জ হবে, তাহলে ফোকাসকে ট্রিট করো কনস্ট্যান্ট হিসাবে, তাহলে এর ডেরিভেটিভ তো জিরো, যাই করি না কেন কনস্ট্যান্ট এটা। এর ডেরিভেটিভ হবে -1 বাই ভি স্কোয়ার ডিভি বাই ডি ইউ, আর এটা তো 1 বাই এক্স ডিএক্স এর রেসপেক্টে ডিডি এক্স অফ 1 বাই এক্স, এরকম ফর্মুলা। তাহলে -1 বাই এক্স স্কোয়ার, তাহলে -1 বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু 0, সিম্পল ফর্মুলা। তাহলে ডিভি বাই ডিইউ কত, অতএব ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ডিভি ইকুয়াল টু হচ্ছে একটা মাইনাস থাকবে, এই পাশে নিয়ে যাও, তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার চলে আসবে, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আর ওই যে ইকুয়েশনে পাচ্ছ ভি বাই ইউ মাইনাস আছে, তার স্কোয়ার করে দিলে এম স্কোয়ার পেয়ে যাবে। এটা যদি স্কোয়ার করো তাহলে এম স্কোয়ার পেয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার মানে এম স্কোয়ার, মাইনাস সাইনটা ওর গায়ে লেগে আছে, তাহলে মাইনাস এম স্কোয়ার। এটা হচ্ছে তোমার এম ডবল ডাস্ট, তাহলে এম ডবল ডাস্ট ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার। এই মাইনাসটা বোঝাচ্ছে এই মুখোমুখি থাকা, এই যদি এরকম থাকে ও এরকম থাকবে, এই মুখোমুখিটার জন্য এই মাইনাস সাইনটা এসেছে এখানে, অলওয়েজ এরকমই হবে। তো এইটাকে বলা হয় এই যে এম ডবল ডাস্ট ইকুয়াল, তাহলে এইটা সমান রৈখিক বিবর্ধন যেটা সেটা হচ্ছে এম, ক্ষেত্রীয় বিবর্ধন যেটা সেটা হচ্ছে এম স্কোয়ার, আর অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটা সেটা হচ্ছে মাইনাস এম স্কোয়ার, অলওয়েজ নেগেটিভ। তো এই যে অক্ষীয় পরিবর্তন, এটা কি তোমরা পড়েছো আগে, যেটা পার্শ্বীয় পরিবর্তন বলা হয়, যে যদি অক্ষীয় পরিবর্তন বলা হয়, সরি পার্শ্বীয় না অক্ষীয় পরিবর্তন বলা হয় এটাকে, যে প্রধান অক্ষ বরাবর তারা বস্তুর প্রতিবিম্ব তারা পরস্পর বিপরীতমুখী থাকে, এই যদি এরকম থাকে ও তাহলে এরকম থাকবে, বিপরীতমুখী থাকে, তার জন্য এটা অল টাইম নেগেটিভ সাইন হয়। তো এটা দিয়ে অঙ্ক করবো আমরা পরে, একটু পরেই অঙ্ক করবো, ফর্মুলাগুলো মনে রাখবে সব কোনটা কি। ব্যাস, আর একটা জিনিস পরীক্ষার জন্য আসে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল বলা হয় এটাকে, বা এটাকে বলা হয় কনজুগেট ফোকাই, কনজুগেট ফোকাই, বা বাংলাতে বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল। তো আমাদের যেটা দর্পণের ফর্মুলা সেটা হচ্ছে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এফ তো কনস্ট্যান্ট, ফোকাস দৈর্ঘ্য তো কনস্ট্যান্ট, এটা তো বাড়বেও না কমবেও না, তাই যদি ইউ চেঞ্জ করো ভি চেঞ্জ হবে, জাস্ট নিজেরা অ্যাডজাস্ট করে 1 বাই এফটাকে কনস্ট্যান্ট রাখবে, ঠিক না? একটু আগে দেখলাম ডেরিভেটিভ করে আমরা সেম সেম। এবার যদি কোনোভাবে ইউটা পাল্টাতে পাল্টাতে ভি হয়ে যায়, ভিটা পাল্টাতে পাল্টাতে ইউ হয়ে যায়, তাহলে ইউটা পাল্টা পাল্টে ভি হয়ে যাবে, তাই না? ইউ আর ভি কে যদি তুমি পরস্পর চেঞ্জ করো তাহলে কি হয়ে যাবে, 1 বাই এটা হয়ে যাবে ইউ, আর এটা হয়ে যাবে 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফ। এখানে আমি ইউ এর জায়গায় ভি বসিয়ে দিয়েছি, ভি এর জায়গায় ইউ বসিয়ে দিয়েছি, তাতেও তো ফর্মুলা কিছু পাল্টালো না, কিন্তু সব ক্ষেত্রে তো এমন হবে না, কারণ নেগেটিভ পজিটিভের ব্যাপার থাকে। হ্যাঁ, ইউটা ভি হলে ওটা যে সেম সেম হবে, সব ক্ষেত্রে হবে না, কোন কোন ক্ষেত্রে হবে না পরে বলছি। তো যদি ধরো নাও তোমার এটা তোমার একটা অবতল দর্পণ আছে, এটা তোমার সি, এটা তোমার ফোকাস, আর এটা তোমার বস্তু দূরত্বটা কত ইউ, এটা ইউ। আর আমরা আগের দিন পড়েছি যে যদি এখানে বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু থাকে তাহলে সি আর এফ এর মাঝে উল্টো প্রতিবিম্ব হয়, তার মানে এরকম একটা প্রতিবিম্ব তুমি পাবে এখানে। আর এটা তোমার ভি, তো এও নেগেটিভ, এটাও আপতিত আলো বিপরীতে মাপছো, তো ইউ নেগেটিভ, ভিটা আপতিত আলো বিপরীতে মাপছো সেটাও নেগেটিভ, আর ফোকাস দূরত্ব সে নিজেই নেগেটিভ। তাহলে ফর্মুলা থেকে তুমি পাচ্ছ 1 বাই মাইনাস ভি
মাইনাস প্লাস 1 বাই মাইনাস ইউ ইকুয়াল টু 1 বাই মাইনাস এফ, সব মাইনাস গুলো কেটে দিলে এটাই পড়ে যাবে। তাহলে বলা হচ্ছে যে যদি তুমি ভিতে বস্তু রাখো, মানে যদি তুমি এই জায়গাটাতে বস্তু রাখো, তাহলে ঠিক তার এই জায়গায় প্রতিবিম্ব পাবে। ঠিক আছে, এই জায়গায় প্রতিবিম্ব পাবো। যদি এমন হয়, এই কেসটা যদি হয়ে যায়, তাহলে এই যে বস্তু আর প্রতিবিম্ব যে তুমি অবস্থান বদল করছো, বস্তু জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, তাহলে প্রতিবিম্ব জায়গায় তুমি বস্তুটাকে বসিয়ে দিয়েছো। এই বিন্দু দুটোকে বলবো অনুবন্ধী ফোকাস যুগল বা কনজুগেট ফোকাই বলা হবে। অসীমে বস্তু রেখেছো, তাহলে ফোকাসে প্রতিবিম্ব, ফোকাসে যদি বস্তু রাখো তাহলে অসীমে প্রতিবিম্ব তৈরি হবে। আর সেই দুটো বিন্দুকে তুমি বলতে পারো অনুবন্ধী ফোকাস যুগল। ঠিক আছে, তো কেন এরকম হয়? এখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব হচ্ছে, আবার এখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব কেন হবে? অন্য জায়গায় হতে পারতো, কেন হবে এটা? কে বলতে পারবে কেন হবে? কোনো আইডিয়া? যে তুমি যখন এখানে বস্তু রেখেছো তখন এখানে প্রতিবিম্ব পেয়েছো, তুমি এখানেই বস্তু রাখো উল্টো করে, এই ওই জায়গাতেই বস্তু রেখেছি এরভাবে উল্টো করে, তাহলে এখানে প্রতিবিম্ব পাবো। টেস্ট করে দেখতে পারো। নিজে একটা মোমবাতি নিয়ে আসবে, একটা অবতল দর্পণ অ্যামাজনে কিনতে পাবে, খুবই কম দাম। অ্যামাজনে উত্তল দর্পণ, অবতল দর্পণ, লেন্স ফেন্স এগুলো সব পাওয়া যাবে। একটা কিনে নিলে একটা মোমবাতি শিখা দূরে রাখলে, এখানে একটা কার্ডবোর্ড ধরে রাখলে সাদা রঙে প্রতিবিম্ব পাবে উল্টো। এবার মোমবাতিটা এখানে দেখো, তাহলে কার্ডবোর্ডটা তোমাকে দূরে সরাতে হবে, সেম বিবর্ধন পাবে, সেম সেম জিনিস পাবে। কেন এমন হবে? কোনো সূত্র মেনে হচ্ছে না। কি সেটা কে বলবে? একটা মাত্র উত্তর হবে, একটা পয়েন্টে অ্যান্সার হবে। দেখি কেউ বলতে পারে কিনা। আসছে না মাথায়? স্যার ফোকাস কনস্ট্যান্ট বলে। ফোকাস তো কনস্ট্যান্ট, ফোকাস তো কনস্ট্যান্ট বটেই, আরো একটা কারণ আছে। ফোকাস তো কনস্ট্যান্ট অবশ্যই, হ্যাঁ এটা তো ঠিক। দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি সেটা তো r/2 এর উপর নির্ভর করছে। তো আরো একটা কারণ আছে, ব্যাস বলে দিই কারণটা। কারণ হচ্ছে আলোর পথ হচ্ছে প্রত্যাবর্তক বা রিভার্সিবল। তুমি যদি এখান থেকে আলো ফেলো, তাহলে এখানে কেন প্রতিবিম্ব হয় এটা যদি বুঝতে পারি, তাহলে এখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব কেন হবে সেটাও বুঝতে পারবো। যদি এখানে বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কেমন হবে? এইটা একটা রশ্মি যায় এইদিকে, আর সেটা ফোকাস দিয়ে পেরিয়ে আসে এরকম করে। আমি কোনো অ্যারো দিচ্ছি না, এটা একটা রশ্মি গেল দিয়ে এদিক বরাবর ফেরত এলো। আর একটা রশ্মি কি বক্রতা কেন্দ্র দিয়ে পার করো, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে পেরিয়ে যাবে, এদিকে যাও তাহলে ওইদিকেই পেরোতো, এবং যে জায়গায় কাট করে সেটা তোমার প্রতিবিম্ব হয় এরকম। এবার তুমি যদি এখানে বস্তু রাখো, ঠিক এই জায়গায় যেমন ভাবে প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে, ঠিক এখানেই যদি বস্তু রাখো, তাহলে এখান থেকেও তুমি বিভিন্ন রে বিভিন্ন দিকে ছড়িয়ে দাও, তাহলে আবার একটা রে তুমি এইদিকে দাও, ফোকাস দিয়ে পার করে দাও এখান থেকে, তাহলে সে প্যারালাল হয়ে যাবে। আর একটা রে তুমি এই বক্রতা কেন্দ্র বরাবর ঠিক এই দিক বরাবর পার করো, তাহলে আবার সে ওই দিক বরাবর ফেরত আসবে, তাহলে এই দুটো রশ্মি তারা এখানে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এটা কেন? এটা আলোর প্রত্যাবর্তক নীতি অনুসারে হয়। যদি এই দিক থেকে আলো ফেলে এই দিকে বেঁকে যায়, তাহলে ওই দিকে আলো ফেললে ওই দিকেই সে যাবে, তাই না? অন্যদিকে কেন যাবে? যাওয়ার তো উপায় নেই তার কাছে, ইউনিক ডিরেকশন তার কাছে না। প্রতিফলনের সূত্র মেনে তো এটা হয়েছে, এটা তো বক্রতা কেন্দ্র, তার তোমার এটা যদি টানো তুমি, তাহলে এটা আই হলে এটা আর হবে। তা তুমি যদি এই দিকে আই কোণে ফেলো, তাহলে আর কোণে সে বেরিয়ে যাবে, সিম্পল ব্যাপার। আবার যদি এই দিক বরাবর ফেলো, তাহলে এখানে লম্ব আপতন হচ্ছে, তাহলে আই ইজ ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো তুমি এইটা দিয়ে ফেলছো, এটা এখান থেকে ফেলছো, একই ব্যাপার না। আই ইজ ইকুয়াল টু 0 হলে লম্ব আপতন হয়ে আবার সে ফেরত যাবে। তাই যে আলোর পথ যে প্রত্যাবর্তক বা রিভার্সেবল, এই নীতি অনুসারে, বা বাংলাতে বলে প্রত্যাবর্তক নীতি, প্রত্যাবর্তক নীতি অনুসারে এটা আচ্ছা। যদি এইভাবে তুমি রাখতে পারো, দুখানা পয়েন্ট যদি তুমি বানাতে পারো এইভাবে, তাহলে এরকম সেই বিন্দু দুটোকে পরস্পরে তুমি বলতে পারো আমাদের কনজুগেট ফোকাই। এবার অসত্যের ক্ষেত্রে একটু সমস্যা আছে, হ্যাঁ। যদি অসদের কেস হয়ে যায় না, তাহলে তুমি একটু গন্ডগোল হয়ে যাবে তোমার। কারণ এটা যদি তোমার
তোমার উত্তল দর্পণ বা অবতল দর্পণ হয়, এটা তোমার সি, এটা তোমার ফোকাস। তুমি ফোকাসের ভিতরে যদি এখানে বস্তু রাখো তাহলে তোমার এইখানে প্রতিবিম্ব তৈরি হবে, এখানে তৈরি হবে। এই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ, এটা দর্পণের ভিতরে তৈরি হয়েছে। এবার দর্পণের ভিতরে যে তুমি আর বস্তু রাখতে পারছো না ঢুকিয়ে, তুমি দর্পণের বাইরে বস্তু রেখেছো, তার প্রতিবিম্ব এখানে হচ্ছে, তাহলে সূত্র অনুসারে এখানে যদি বস্তু রাখি তাহলে এখানে প্রতিবিম্ব হবে এরকম। কিন্তু ওর ভেতরে তো তুমি দর্পণ ভেদ করে তুমি তো সৎ বস্তু রাখতে পারছো না। ওই জন্য জেনারেলি এই কনজুগেট ফোকাসের ডেফিনেশন গুলো সৎ বস্তুর ক্ষেত্রেই ডিফাইন করা হয়। হ্যাঁ, এটা ভেতরে রাখলে সেটা অসৎ বস্তুর মতো হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটু আলাদা কনক্লুশন হয়ে যাবে। আসবে না তা না, একটু অন্যরকম থিওরি আছে, তো আসছি পরে, সেটাও বলছি। অসৎ বস্তুর প্রতিবিম্ব কিভাবে হয়, কখন হয়, অসৎ বস্তু মানে কি সেটা আমরা এখন জানি না। তো অসৎ বস্তুও হয়, সৎ যেমন এটা যা তুমি অসৎ প্রতিবিম্ব পেয়েছো, সেরকম অসৎ বস্তু হয়। তো সেটাও দেখতে পারো, সেটা কিরকম হয় অসৎ বস্তু। তারপরে আমি আবার আসছি এখানে। অসৎ তার মানে ভার্চুয়াল বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ। এইটা তোমার দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। আর এটা তোমার সি, এটা কার্ভেচার মোটামুটি, এটা তোমার সি, আর এটা তোমার হচ্ছে এফ। এবার আমরা কি কি থিওরি পড়েছি, আমরা আগের দিন পড়েছি ইনফিনিটিতে রাখলে ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়। এখানে লিস্ট করছি আমরা, অবজেক্ট আর এদিকে ইমেজ। অবজেক্ট যদি ইনফিনিটি হয় তাহলে ও ফোকাসে হবে ইমেজ, এবং উল্টোটা, অবজেক্ট যদি ফোকাসে থাকে তাহলে ও ইনফিনিটিতে হবে। আবার তোমার এইদিকে যদি এটা 2f হয় তাহলে ওর দিকে 2f হবে, মানে বক্রতা কেন্দ্রে এখানে থাকলে এখানে হবে। আর ইনফিনিটি আর সি এর মাঝে যদি হয়, তাহলে ইনফিনিটি অ্যান্ড সি এর মাঝে যদি হয়, বা 2f বলতে পারি আমরা, ইনফিনিটি অ্যান্ড 2f এখানে যদি হয় তাহলে ও সি আর 2f এর মাঝে হবে, আর সি মানে 2f অ্যান্ড এফ এর মাঝে হবে। আর যদি সি আর এফ এর মাঝে থাকে, এখানে যদি তুমি রাখো তাহলে ও এইদিকে দূরে সরে আসবে, তাহলে 2f অ্যান্ড এফ এর মাঝে থাকলে ওইদিকে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনফিনিটি অ্যান্ড 2f এর মাঝে হয়ে যাবে প্রতিবিম্ব এরকম। তাহলে এখানে এখানে যদি বস্তু রাখো এখানে হবে, যদি অনেক দূরে রাখো তাহলে এই ফোকাসে হবে, যদি আরো কাছে আনো তাহলে এটা একটু দূরে সরে যাবে, যদি এখানে রাখি তাহলে এখানে হবে, যদি আরো ভেতরে ঢুকিয়ে দিই তাহলে সেটা এইদিকে বাড়বে, আরো ফোকাসে রাখলাম তাহলে ইনফিনিটি অনেক দূরে, এইদিকে আবার নিয়ে চলে গেলাম তখন আবার এইদিকে ঢুকে গেল। এই সমস্ত কেসগুলো আমরা পেয়েছি আগের দিন। এত দূর পর্যন্ত যতগুলো কেস বললাম সব ক্ষেত্রেই তুমি বস্তুটাকে রেখেছো কোথাও না কোথাও, মানে বস্তুটাকেই দেখতে পাচ্ছি, হাতে ধরতে পাচ্ছি। হ্যাঁ, মানে সেই ধরনের বস্তুকে আমরা সৎ বস্তু বলি। মানে আপতিত রশ্মি যদি মিলিত হয় কোন একটা বিন্দুতে বাইরের দিকে, এটা তোমার আপতিত রশ্মি, আমি কি বলেছিলাম আগের দিন, যে আপতিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা বস্তু, আর প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা প্রতিবিম্ব। এটা আমরা আগের দিন বারবার করে বলেছি। তো এখানে যদি কোনো একটা কেসে তুমি আপতিত রশ্মি ধরো, ধরো এটা বস্তু, তাহলে এইটা একটা রশ্মি আপতন হচ্ছে, এখানে ধরো আপতন হচ্ছে, এইদিকে গিয়ে এদিকে ফেরত যাচ্ছে, তাহলে এই যে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি পিছন দিকে বাড়ি দাও, তাহলে এটা তোমার বস্তু, রিয়েল বস্তু, সৎ বস্তু আছে, অ্যাকচুয়ালি বস্তুটা ওখানে বসে আছে। এবার যদি তোমার বস্তুটা, আলোটা যদি এইভাবে এসে পড়ে, ধরো কোনো একটা, এটা তোমার একটা অবতল দর্পণ, আর এর এদিকে আছে সি, এদিকে আছে এফ, এইভাবে তুমি তেরছা করে আলো ফেলছো এইদিক বরাবর। এবার এই ধরনের বস্তু এরা তো এই দিক বরাবর কখনোই মিলিত হবে না, এখান থেকে যে আলো আসছে, যেটা থেকে হোক না কেন, এইভাবে যে আলো আসছে, এই এই রশ্মিগুলোকে বলা হয় কনভার্জিং রে বা অভিসারী রশ্মি বলা হয় এগুলোকে। অভিসারী বা কনভার্জিং, এটা কনভার্জ করার চেষ্টা করছে এক জায়গায়, মিলিত হওয়ার চেষ্টা করছে এক জায়গায়। দর্পণ না থাকলে ওরা যেখানে মিলিত হতো, তাহলে আপতিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা বস্তু, কিন্তু দর্পণ না থাকলে সেটা, দর্পণ থাকলে তো মিলিত হওয়ার চান্স নাই, তারা প্রতিফলিত হয়ে ফেরত চলে আসবে। তো দর্পণ না থাকলে তারা যেখানে মিলিত হতো, সেই যে বিন্দুটা ডট ডট দিয়ে পিছন দিয়ে বাড়ি দাও এটাকে, এই বিন্দুটাকে বলা হয় অসৎ বস্তু, এটাকে নাম দিয়ে দাও পি। এইটা হচ্ছে অসৎ বস্তু, ঠিক আছে। এইদিকে তো মিলিত হচ্ছে না, যেমন আগের ক্ষেত্রে প্রতিবিম্ব কোন একদিকে মিলিত হচ্ছিল না, তখন আমরা পিছন দিকে বাড়ি দিয়েছিলাম, দিয়ে বললাম এটা অসৎ প্রতিবিম্ব। এটাও ঠিক সেরকম, এই রশ্মি দুটো মিলিত হচ্ছে না, দর্পণের পিছনে মিলিত হচ্ছে। এবার এখানে কেমন হচ্ছে, এখানে তোমার এটা বক্রতা কেন্দ্র সি,
এটাও তাই, এইদিকে বক্রতা কেন্দ্র এটা, এটা সি। তাহলে এখানে মোটামুটি এতটা কোণে এসে পড়েছে, অভিলম্বের সাথে আই কোণে এসে পড়েছে, তাহলে অভিলম্বের সাথে আর কোণে প্রতিফলিত হবে, তাহলে তারা এইখানে মিলিত হবে, এই জায়গাটা, এই জায়গাটাতে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এইটা কি, এই বিন্দুটা, এইটাকে হচ্ছে তোমার ইমেজ বা আই, এটা হচ্ছে আই। তার মানে তোমাকে এতদিন পর্যন্ত যা কেস করেছিলাম তাতে কি ছিল আমাদের, তাতে ছিল আমাদের সৎ বস্তুর প্রতিবিম্ব, সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। এবার অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব পেয়েছি আমরা। তো এরকম কেস তোমাকে দিতেই পারে পরীক্ষায়। অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব, এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ইউ, ইউটা এখন পজিটিভ, আর এটা তোমার হচ্ছে ভি, ভিটা হচ্ছে তোমার নেগেটিভ, আপতিত আলোর বিপরীতে ভি মাপছো, ভিটা তোমার নেগেটিভ। আরো কেস দিতে পারে তোমার, যদি উত্তল দর্পণ, এটা তো অবতল দর্পণ বললাম আমরা, যদি উত্তল দর্পণ দিয়ে দেয় তাহলে কেমন হবে? তো সবসময় জানবে কনভার্জিং দেয়, যদি ওই উল্টো কেসগুলো দেয় জানবে অভিসারী রশ্মি ফেলতে হচ্ছে। যদি এটা তোমার উত্তল দর্পণ হয় এরকম করে, আর ওই অভিসারী রশ্মি, এটা তোমার ফোকাস, এটা সি, এটা এফ, ওই কোনো একটা রশ্মি এইভাবে আসছে কি বড় এরকম, তাহলে ওটা কোথায় মিলিত হতো? এরকম এরকম একটা জায়গায় মিলিত হতো, এরকম একটা জায়গায় মিলিত হচ্ছে। এইটা হচ্ছে অসৎ বস্তু, এটাকে তুমি বলে দাও অবজেক্ট, এটা হচ্ছে অসৎ বা ভার্চুয়াল, ভার্চুয়াল অবজেক্ট, অসৎ বস্তু। কিন্তু এখানে এসে পড়েছে, ভেতরে তো যাবার স্কোপ নাই, প্রতিফলক তল, এটা চকচকে তল, তাহলে এটা তোমার সি, তাহলে এদিকে লম্ব টানো এরকম করে, তাহলে এতটা কোণে এসে পড়েছে, ঠিক অতটা কোণে তারা ফেরত যাবে। তাহলে এই এটা এই এই যে জায়গাতে কাট করলো, প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা প্রতিবিম্ব, তাহলে এটা তোমার ইমেজ আই। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব পাচ্ছি। আর আগের দিন দেখেছি উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় প্রতিবিম্ব ভেতরে থাকে, আগের দিন করেছি সবসময় প্রতিবিম্ব ভিতরে থাকে, ছোট হয়, ভিতরে তৈরি হয় এবং সবসময় অসৎ হয়, যেখানেই বস্তু থাকুক না কেন। এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল উত্তল দর্পণের সাহায্যে কখন সৎ প্রতিবিম্ব তৈরি হবে, এখানে পর্দা রাখলে তুমি স্পটটা পাবে, দেখতে পাবে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হয়, আবার অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। এটা তো সৎ প্রতিবিম্ব তৈরি হলো, অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। সেটা কিভাবে? যদি এইটা এই রশ্মিটা এই দিকে না ফেলে তুমি যদি এই দিক বরাবর ফেলো, এই দিক বরাবর যদি ফেলি এরকম করে, তাহলে কি হবে? তাহলে ওই দিকে পালিয়ে যাবে। এটা ধরো তোমার সি, এটা তোমার সি আছে, তাহলে তোমার এটা নর্মাল এদিকে, তাহলে তার এইখানে যাওয়ার কথা ছিল সোজা, এইখানে যাওয়ার কথা। আমি ভালো করে ছবিটা আঁকি মুছে দিয়ে, এই যে এইটা তোমার সি, এইটা তোমার এফ, আর এইদিকে তোমার এইটা তোমার হচ্ছে অভিলম্ব, সাপোজ এটা তোমার অভিলম্ব। বক্রতা কেন্দ্র থেকে যে লাইনটা আনবে তুমি দর্পণের উপরে, তারা সবাই অভিলম্ব, সবসময় মনে রাখবে এটা। এবার আগের রশ্মিটা এইভাবে ফেলেছিলাম, তো এবার এইভাবে ফেলো, এইভাবে, এইটা একটা রশ্মি ফেললাম, এইদিকেও তাই, এদিকেও এইরকম করে, এটা যেমন অভিলম্বের ঠিক হচ্ছে তোমার এইদিকে এরকম মোটামুটি একটা, খুব ভালো ছবি হবে না, আমি একটাই দেখাচ্ছি ওপরটা। ব্যাস, তো এইটা এইখানে মিলিত হতো, ওই দিকে যাওয়ার কথা ছিল তার, এই যে জায়গাটা, এটাকে পিছন দিকে বাড়িয়ে দাও, তাহলে এইটা হচ্ছে তোমার দিস পয়েন্ট, দিস পয়েন্ট, এটা হচ্ছে তোমার অবজেক্ট, বস্তু, এটা অসৎ বস্তু, ভার্চুয়াল। এবার এটা অভিলম্বের সাথে এতটা কোণে এসে পড়েছে, চকচকে তল, তাহলে প্রতিফলিত হয়ে ফেরত যাবে ওই দিক বরাবর, তাহলে যতটা কোণে এসেছে ঠিক ততটা কোণে ওই দিক বরাবর ফেরত যাবে। এইটাকে পিছন দিকে বাড়িয়ে দাও, এই যে এটা ফোকাস হচ্ছে, এটা ফোকাস হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে তোমার, এটা যদি ফোকাস হয় ওই ভেতর দিকে এরকম কিছুটা হবে, এরকম কিছুটা, এরকম বাড়িয়ে দাও, এরকম একটা বিন্দু হবে। হ্যাঁ, ফোকাস যদি হয় তাহলে সি বরাবর হতে হবে, সি বরাবর তুমি তো ফেলোনি, একটা কোণ করে ফেলেছো, সুতরাং একটা কোণ করে সে বেরিয়ে যাবে, এইটা তোমার হচ্ছে ইমেজ আই, এইটা হচ্ছে আই। সিমিলারলি এইদিকেও তুমি সেম জিনিস দেখাতো, বইয়ের ছবি দেখবে, বইয়ে আরো সুন্দর করে আঁকা আছে। তাহলে এখানে বস্তুও অসৎ, প্রতিবিম্ব অসৎ, প্রতিবিম্বটাও দর্পণের ভিতরে আছে, বস্তুটাও দর্পণের ভিতরে আছে।
তো এই হচ্ছে ব্যাপার। এইগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি যদি এখানে যদি এইদিকে যদি এইটা যদি তুমি আলো এখানে ফেলো, তাহলে ওই দিক বরাবর প্রতিবিম্ব মানে প্রতিফলিত রশ্মি ওই দিকে চলে যাবে। আর যদি এই দিক বরাবর ফেলো আলো, তাহলে এই দিক বরাবর চলে আসবে বস্তু। এটা তো কনস্ট্যান্ট, সিটা কনস্ট্যান্ট, এই লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার তুমি যদি এই দিকে আলো ফেলো, তাহলে ওইটা তোমার বস্তু, এটা তোমার প্রতিবিম্ব। আর যদি এই দিকে আলো ফেলো, তাহলে এইটা তোমার বস্তু আর ওইটা তোমার প্রতিবিম্ব। তাহলে সেই জায়গাতেও কিন্তু অনুবন্ধী প্রকাশ যুগলের ফর্মুলা খেটে যাবে, এক্ষেত্রে খেটে যাবে এরকম কেসে। বেশ, তো এরকম বেশ কিছু প্রবলেম পাবে এই চ্যাপ্টার মধ্যে। আর কিছু নেই, অঙ্ক আছে জাস্ট। আর একটা জিনিস আছে, সেটা গোলীয় অপেরণ বলা হয়। খুব একটা ইম্পর্টেন্ট নয় এটা, যদিও পরে কোনোদিন বলে দেওয়া যাবে বা বই থেকে এটা পড়তে পারো। আমি 2টা অঙ্ক করাই। বিভিন্ন রকম অ্যাবারেশন থাকে, হ্যাঁ, স্ফেরিক্যাল অ্যাবারেশন, ক্রোমাটিক অ্যাবারেশন, মানে ত্রুটি বলা হয়, ত্রুটি বিচ্যুতি বলা হয়। তো সেগুলো আছে টুকটাক করে, সব যে পরীক্ষায় আসে তা না, পড়ার সময় পেলে একটু বলে দেবো। আগে 2টা অঙ্ক করি, তারপরে। বেশ, তো প্রথম একটা অঙ্ক আমি বলছি এখানে, যে এই অঙ্কটা বহুবার পাবে পরীক্ষার জন্য। বলেছে একটা কোশ্চেন, একটা অবতল দর্পণ আছে এরকম, আর অবতল দর্পণের কি কি বলেছে দেখি। 1 মিটার বক্রতা ব্যাসার্ধ, তো r = 1 মিটার। আর বলেছে অবতল দর্পণের কেন্দ্রে সূর্য 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ বহু দূরে সূর্য আছে, আর সূর্য থেকে আলো এইভাবে আসছে, তো সেটা খুবই একটা বহু দূর থেকে আসছে না, বহু দূর থেকে আসছে, আর বিন্দুর মতো লাগে আমাদের সূর্যটাকে, খুবই ছোট লাগে, অত বড় একটা জিনিস, কারণ অনেক দূর থেকে আসছে। তো সেই যে কোণটা এখানে তৈরি করেছে না, ওই অনেক দূর থেকে এসে, এটা ধরো সেই সূর্যের ডায়ামিটার। তো এইখানে যে কোণটা তৈরি করেছে, এই কোণটা হচ্ছে 1/2 ডিগ্রি, 0.5 ডিগ্রি, এটা 0.5 ডিগ্রি, এটা তোমাকে বলেছে। এবার বলেছে উক্ত দর্পণ থেকে গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে। উক্ত দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে। তার মানে প্রশ্ন বলেছে যে সূর্যের যেটা ইমেজ, তার রেডিয়াসটা বা ব্যাস বা ডায়ামিটার, যা বলেছে ডায়ামিটার কত বের করতে বলেছে। কিছুই ডেটা দেয়নি, জাস্ট একটা ডেটা দিয়েছে, r = 1/2 মিটার। তাহলে আর যদি 1/2 মিটার হয়, অনেক কিছুই বের করে নিতে পারো তুমি। হ্যাঁ, আর 1/2 মিটার হলো ফোকাসটা বের করে নিতে পারো, সেটা হচ্ছে r/2। তাহলে এটা 1/2 মিটার, 1 মিটার বলেছে, তাহলে 1/2 মিটার, এটা বেরিয়ে গেল একটা। এবার একটা জিনিস দেখো, এটা তো অসীম দূরত্ব আছে, বহু দূরে আছে, তাহলে এটা প্রতিবিম্বটা ফোকাসই হবে, তাই না? এটা বহু দূরত্বে আছে, তাই এই যে এটা যেটা প্রতিবিম্ব তৈরি হবে, এটা তোমার যদি ফোকাস হয়, তাহলে এইখানেই তোমার ফোকাসটা তৈরি হবে, প্রতিবিম্বটা তৈরি হবে। সূর্যের একটা আমরা করি না অনেক সময়, অবতল দর্পণ দিয়ে সূর্যকে ফোকাস করে তুমি খাতার মধ্যে রাখবে, দেখবে একটা এরকম বিন্দু পাবে গোলাকার। তাহলে এই যে কোণটা, এই কোণটাও সেম, ওটা ওই টপ বিন্দুর কোণ, এটা তার টপ বিন্দুটা তৈরি হয়েছে, তাহলে এটাও যা কোণ, এটাও তাই কোণ। এবার তুমি অনেক কিছু জিনিস বের করে নিতে পারো এই যে কেসগুলো থেকে, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব করে বেশ কিছু জিনিস বের করে নিতে পারো। তোমাকে বের করতে বলেছে এর ব্যাসটা কত হবে। তো প্রথম কথা হচ্ছে এই দুজনের ট্যান থিটা সমান, তাহলে এর ট্যান থিটা সমান এই লম্ব বা এর ভূমি, আর এর যেটা ট্যান থিটা সেটা হচ্ছে এইটা বাই এইটা, দুজনেরই ট্যান থিটা সমান। আর এইটা হচ্ছে প্রতিবিম্ব ভি দূরত্ব, যেটা মানে প্রতিবিম্ব যেটা সেটা হচ্ছে ভি। বেশ, তাহলে দুজনের যদি তুমি এটা এর ধরে নাও ডি, ডায়ামিটারটা ধরে নাও ডি, এরকম গোল করে আছে একটা কিছু, তো তুমি ডায়ামিটার ধরে নাও ডি, বা তুমি ডি বা রেডিয়াস ডিফারেন্স কিছু নেই। ব্যাসটা যদি তুমি বলো ডি, তাতে 2 দিয়ে গুণ করে দিলে একই জিনিস পাবে, তো সব ক্ষেত্রে 2 দিয়ে গুণ, জাস্ট ডি ধরে নাও এটা। তাহলে ডি বাই, আর এই দূরত্বটা ধরে নাও ইউ, তাহলে ডি বাই ইউ, তারপরে লম্ব বাই ভূমি, এটা এটা ট্যান থিটা, ট্যান 1/2 ডিগ্রি। আর ট্যান থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে তুমি এটাকে মানে থিটা ধরতে পারো, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। আর থিটা খুব ক্ষুদ্র হলে দেখতে পাচ্ছ 1/2 ডিগ্রি, খুব ক্ষুদ্র, কাছাকাছি রাখলে 1/2 ডিগ্রি তুমি ধরতে পারবে না, অনেক দূরে আছে বলে সেটা ছড়িয়ে যাচ্ছে, তো সেটা তোমার 1/2 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান,
180 ডিগ্রি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু পাই রেডিয়ান, তাহলে তুমি হাফ ডিগ্রি এখান থেকে পেয়ে যাবে। হাফ ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু হাফ, তার মানে পাই বাই 360, এটা এত রেডিয়ান। আর ট্যান থিটা যখন খুব ক্ষুদ্র হবে তখন থিটা মানে ট্যান থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, আর ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা আর কস থিটা অলমোস্ট ইকুয়াল টু 1। তো এটা ডাইমেনশনলেস কিন্তু, হ্যাঁ, যেটা থিটা যেটা এটা ডাইমেনশনলেস। তুমি যখন বাইনোমিয়াল এক্সপানশন করছো তখন সাইন থিটার যে ইয়েটা পাবে এটাও ঠিক সেম, একটা সংখ্যা মাত্র জাস্ট সাইন থিটা √3/2, তো সেই ভ্যালুটা ওখানে বসছে জাস্ট। সাইন 60 ডিগ্রি, তাহলে কি এখানে যদি 60 ডিগ্রি হয় এখানে 60 ডিগ্রি বসাতে পারবে না তুমি, তাহলে অনেক বেশি ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ, তো সেম জিনিস বসবে না, কিন্তু ডাইমেনশন লেস হতে হবে পুরো টার্মটা। তো এটা ডি বাই ইউ যদি হয় এখানে, তাহলে এটা হচ্ছে পাই বাই 360 ট্যান থিটা, ট্যান পাই বাই 360। এখান থেকে ইউটা বের করে নাও। অতএব ইউ কত দূরে সূর্য আছে, বহু দূরে সূর্য আছে, তাহলে এটা ইউটা যদি ক্যালকুলেশন করো তাহলে 360 ডি বাই পাই, এখান থেকে ইউ বেরিয়ে গেল। আর ভিটা কত, ভিটা হচ্ছে এফ, ভিটা হচ্ছে ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে এফ, আর এফটা কত r/2 মানে 0.5, ওই কত মিটার, হাফ মিটার, 0.5 মিটার। আর ম্যাগনিফিকেশন কত, এর যেটা ম্যাগনিফিকেশন, আমি এখনো কিছু মাইনাস টাইনাস দিইনি, এখন জাস্ট ক্যালকুলেশন ইউজ করছি, আমরা ভ্যালুগুলো কত দেখছি জাস্ট। আমি বলেছিলাম প্রথমে যখন তুমি ফর্মুলাগুলো ইউজ করবে তখন মাইনাস টাইনাস ইউজ করবে না, যখন শেষের দিকে বের করবে তখন বের করবে যে তার ব্যাস কত, এ কত, এগুলো শেষের দিকে বের করবে। ম্যাগনিফিকেশন কত, এম, ম্যাগনিফিকেশন ফর্মুলা হচ্ছে -v/u, শেষের দিকে বের করছি আমি, লাস্টের দিকে এটা প্রথমে ইউজ করছি না বলে তুমি মাইনাস বসাতে পারো, এখনো যদি প্লাস বসাও অসুবিধা কিছু নেই, কারণ তোমাকে ব্যাস বের করতে বলেছে, ব্যাস আর ব্যাসার্ধ যেটা বলবে এই ম্যাগনিটিউডটা বের করতে বলেছে। এটা যদি ডি ধরো তাহলে তার কারেসপন্ডিং ভ্যালু এটা কত, এটা যদি d/2 ধরো তাহলে এর কারেসপন্ডিং ভ্যালু কত, এইটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ভিটা কত, ভিটা হচ্ছে ফোকাসটাই, এফটা যতটা সেটাই তো ভি, তার মানে 0.5, এটা হচ্ছে, এবং যেদিকে আলো তার বিপরীতে ভি, তার মানে -0.5 ডিভাইডেড বাই ইউটা কত, ইউটা হচ্ছে এইটা, যেদিকে আলো তার বিপরীতে, তার মানে ইউটাও নেগেটিভ, তাহলে একটা মাইনাস অলরেডি ছিল, ইউ ভিটা নেগেটিভ বসালাম, ইউটাকে নেগেটিভ বসালাম, ইউটা হচ্ছে -360 ডি বাই পাই, এটা বেরিয়ে গেল ম্যাগনিফিকেশন। আবার তোমরা একটু আগেই পড়েছো যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু I/O, এর হাইট ডিভাইডেড বাই এর হাইট, এটা দিয়েও বের করতে পারো ম্যাগনিফিকেশন কত। তাহলে তোমাকে বের করতে হবে কি, আইটা বের করতে হবে, এটা তো ডি, ফর্মুলা অনুসারে এটা আই, এটা হচ্ছে ডি, এর যেটা ব্যাস বা ব্যাসার্ধ যা বলবে এটা ডি, তো এটা তোমার ডি কেটে যাবে দুদিক বরাবর, ডিটা তুমি ধরে নিয়েছো ওই জন্য এটা ডি ধরো, d/2 ধরো, অসুবিধা কিছু নেই, যেটা খুশি করতে পারো। হ্যাঁ, তো এদিকে এদিকে দুদিকে ডি কেটে দাও, তাহলে আই ইজ ইকাল টু বাকি যেটা পড়ে আছে, তো সেটা এইদিকে একটা মাইনাস থেকে যাবে, মাইনাস থেকে যাবে কেন, কারণ এটা যদি উপর দিকে হয় এটা নিচের দিকে এই টাইপের, যদি এখানেই গোলাকার ধরে নাও তাহলে এখানে এরকম গোলাকার, আর যদি গোটাটা ধরি তাহলে এটা গোটাটা জুড়ে একটা গোল স্পট পাবো আমরা। তাহলে এটা তোমার আই ইজ ইকাল টু ক্যালকুলেশন করবে, বসাবে 0.5 পাই ডিভাইডেড বাই 360, এসব মান বসাবে, তো বেরোবে 0.00436 মিটার এরকম। এবার যদি কেউ এখানে মাইনাসটা না দেয় তাতেও কোনো অসুবিধা নেই, তুমি শুধু লিখে দেবে এখানে যে অবজেক্ট যদি এরকম হয় প্রতিবিম্বটা ফোকাসও হবে, তাকে সে উল্টো হবে, এই মাইনাসটা সেই উল্টোটা বোঝাচ্ছে, সদ বোঝাচ্ছে এটা, এটা বোঝাচ্ছে সদ বা রিয়েল, আর বোঝাচ্ছে উল্টো অবশিষ্ট উল্টো, এইটার জন্য এই মাইনাসটা এসছে, এটা ক্যালকুলেশনের ওই কিছু গন্ডগোল হবে না, এখানে অন্তত কোনো গন্ডগোল হবে না। যখন 1/v করবে তখন তোমার মাইনাসটা আর একটু কেয়ারফুলি দেখতে হবে, এখানে ভুল হওয়ার চান্স আছে। বেশ, আমি আরো কিছু অঙ্ক করাচ্ছি।
এই চ্যাপ্টারতে না ছায়া যে অঙ্কগুলো আছে তোমাদের বইটাতে করবে, ছায়া প্রকাশ স্টক ভালো, অঙ্কের স্টকটা ভালোই দেবে। থিওরি খুব কম আছে, ফিজিক্স একদমই নেই বলতে গেলে, কিন্তু ম্যাথামেটিক্সের স্টকটা ভালো, ওই জন্য ডিফারেন্ট প্রবলেম পাবে, সেগুলো সলভ করবে। সেট 1 সেট 2 সেট 3 সবই করতে হয় মোটামুটি। বলছে একটা অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ মানে যেটা আমি লাস্টের কেসে পড়ালাম, অভিসারী রশ্মিগুচ্ছ তাহলে এক জায়গায় মিলিত হবে। অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের উপর আপতিত হলো। এটা একটা উত্তল দর্পণ আছে, আর এর যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। আপতিত হলো, এমন ভাবে আপতিত হলো যাতে দর্পণ না থাকলে এরা 20 সেমি দূরে পিছনে মিলিত হতো, 20 সেমি দূরে মিলিত হতো। তাহলে এই অভিসারী রশ্মি মানে এরকম এরকম, আর দর্পণ না থাকলে তারা যেখানে মিলিত হতো এই বিন্দুটা, এই দূরত্বটা হচ্ছে কত সেমি, 20 সেমি, 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। এরা বলেছে দর্পণের উপস্থিতিতে কোথায় মিলিত হবে, তবে দর্পণ আছে, প্রতিফলন হবে, কোথায় মিলিত হবে। তাহলে এটা তোমার অবজেক্ট, এবং এটা অসৎ বস্তু, অসৎ বস্তু দর্পণ না থাকলে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে অসৎ বস্তু। এবার কি হবে, এবার যদি তুমি এইটা তোমার বক্রতা কেন্দ্র আছে কোথাও একটা, তাহলে সে এখানে প্রতিফলিত হয়ে এই দিক বরাবর ফেরত এসছে, কোথাও একটা ফেরত এসছে, জানি না কোথায় এসছে। তো তুমি ফর্মুলা ইউজ করবে, ফর্মুলা বলছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ভিটা তুমি বের করবে, তাহলে ভিটাকে ছেড়ে দাও, ঠিক আছে, ভিটাকে ছেড়ে দাও, ভিটা বের করবে, ইউটা নেগেটিভ, ইউটা পজিটিভ। যেদিকে আলোক রশ্মি গুচ্ছ তুমি সেই দিকে ইউ মেপেছো 20 সেন্টিমিটার, কারণ এটা অসৎ বস্তু, সৎ বস্তু যদি হতো তাহলে উল্টো দিকে মাপতে। তাহলে ইউ হচ্ছে পজিটিভ, কত ইউ, প্লাস 20 সেন্টিমিটার। এটা সাইন কনভেনশন। আর এটা যেহেতু এটা কনভেক্স লেন্স, উত্তল দর্পণ, তাহলে এফ ইকুয়াল টু 30 সেন্টিমিটার প্লাস প্লাস হয়ে যাবে। তাহলে ভি কত ক্যালকুলেশন করবে এখান থেকে, তাহলে 1/v করে ভি এর মান বেরোবে -60 সেন্টিমিটার, এইটা বেরোবে। তাহলে এবার এইটাকে যদি তুমি পিছন দিকে বাড়াও, তাহলে এইটা তোমার হচ্ছে এটা 20 সেন্টিমিটার, তার মানে এর 3 গুণ মোটামুটি। তাহলে এইখান থেকে এই এত দূরে এইখানে প্রতিবিম্ব পাবে, এইখানে মিলিত হবে। এইটা হচ্ছে তোমার ইমেজ। এটা সৎ, মাইনাস বেরিয়েছে না, আপতিত আলো বিপরীতে মাইনাস বেরিয়েছে, ওই জন্য তোমাকে এইদিকে। যদি আবার ভেতরে হতো তাহলে আবার ওই ভেতর প্লাস বেরোলে ভেতর দিকে হতো। তো সিম্পল অঙ্ক, কিন্তু যদি তুমি এটা মাইনাস ইউ করে দিতে তাহলে অঙ্ক পুরো ভুল বেরিয়ে যেত। তো এইগুলো একটু কেয়ারফুলি বুঝতে হবে। বেশ, নেক্সট আর একটা অঙ্ক। বলেছে যে 20 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ, একটা অবতল দর্পণ আছে, এটা 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ। তো জাস্ট যেটাগুলো লিখে রাখি, এফ 20 সেন্টিমিটার, এটা কার, একটা অবতল দর্পণের কনকেভ। এবং আচ্ছা ফোকাসটা নয়, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তখন আর বলেছে। বেশ ঠিক আছে, আমি অঙ্কটা বলি তারপরে বলেছে 20 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ আর 30 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণ পরস্পর 40 সেমি দূরে মুখোমুখি বসানো আছে। তাহলে এটা একটা উত্তল দর্পণ, এই পাশটা চকচকে, আর এটা একটা অবতল দর্পণ যার এই পাশটা চকচকে, এটা চকচকে। এরা মুখোমুখি আছে, দুটো মানে ফেস মুখোমুখি আছে, চকচকে সারফেস দুটো মুখোমুখি। এটা প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার কি বলেছে দেখো, ডেটা কি বলেছে, এর যেটা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ, এর যে বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এর আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আর এর যেটা বক্রতা ব্যাসার্ধ উত্তল দর্পণ সেটার বক্রতা ব্যাসার্ধ, এটা ধরে নাও R1, এটা ধরে নাও R2 ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এদের মধ্যে পারস্পরিক দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে এটা 40 সেন্টিমিটার। তারপরে কি বলেছে, একটি বস্তুকে এদের অক্ষের উপরে অবতল দর্পণ থেকে 15 সেমি দূরে বসানো হলো। তাহলে এদের অক্ষের উপর অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত, 20, তার মানে, আর এদের মধ্যে দূরত্ব কত, 40, তার মানে এটা হচ্ছে অবতল দর্পণের মিডল পয়েন্ট, বক্রতা ব্যাসার্ধ সি। এবার 15 সেন্টিমিটার দূরে, এটা যদি 20 হয় তাহলে 15 মানে এরকম কাছাকাছি হবে, তাই না, গোটাটা 40, তাহলে মাঝখানটা 20, আর 20টাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ মানে সি।
আর 15 সেন্টিমিটার মানে এটাকে যদি 4 ভাগে ভাগ করে দাও তুমি, তাহলে এরকম একটা জায়গায় এটা 15 সেন্টিমিটার। আর এখানে একটা বস্তু রেখেছে এরকম, এইটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার। এখান থেকে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। বলেছে প্রথমে অবতল দর্পণের প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করা, আর তারপরে ওই প্রতিবিম্বের উত্তল দর্পণে যে প্রতিবিম্ব হবে তার অবস্থান ও প্রকৃতি কি হবে। বেশ, তাহলে এটা বস্তু রাখা হলো। প্রথমে ভেবে নাও এ নেই, তাহলে এর দ্বারা কি হবে কেস বের করো, আর তারপরে সেকেন্ড কেসে চূড়ান্ত প্রতিবিম্ব বের করো। তাহলে প্রথমে যেটা প্রতিবিম্ব অবস্থান বের করো, প্রতিবিম্বের চূড়ান্ত অবস্থান বের করো, এটা ধরো ফাইনাল কোশ্চেন। চূড়ান্ত অবস্থান বের করো, তা ধরে নাও এ নেই, তাহলে এটা অবতল দর্পণ। অবতল দর্পণের ফোকাসের ভিতরে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর ফোকাসটা হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, F1টা কত? F1টা হচ্ছে 10 সেন্টিমিটার, নেগেটিভ অবশ্যই কিন্তু 10। তাহলে ফোকাসের বাইরে আছে, আর ফোকাসের বাইরে যদি থাকে তাহলে প্রতিবিম্ব এরকম কোথাও একটা এই দিক বরাবর হবে। ফোকাসের ভিতরে থাকলে অসৎ হতো, তখন সৎ হবে। তার রেজাল্ট তোমার জানা, ঠিক আছে? রেজাল্ট তোমার জানা। কেউ বলতে পারবে আমাকে এটা যদি বস্তু আপ জাপ হয়ে গেল, কিছু বুঝতে পারছি না লেখাটা। দেখ এবার ঠিক আছে কিনা। না স্যার, এখনো আপ যাই দেখছি। আচ্ছা, সবাই দেখছিস না শুধু একজন? তা জানি না। না স্যার, আমাদের ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার স্যার ঠিক হয়ে গেছে। আমাদের ঠিক হয়ে গেছে এবার। আচ্ছা বেশ, তাহলে বোধহয় নেটের সমস্যা ছিল কোথাও। আর সকাল থেকে একটু নেটের সমস্যা চলছে আজ, কারণ মহালয়া সকাল তো আজকে, সবাই ইউটিউবে মোটামুটি মহালয়া দেখেছে, এই জন্য একটু সমস্যা সকালে ছিল। বেশ, তো এর 15 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখা আছে। এবার আমাকে কে বলবে অঙ্ক না কষে এর প্রতিবিম্ব কোথায় হতে পারে, মানে প্রতিবিম্ব যেটা ভ্যালু বেরোবে সেটা প্লাস বেরোবে না মাইনাস বেরোবে, V1 এটা প্লাস বেরোবে না মাইনাস বেরোবে, অঙ্ক না কষে কে বলবে আমাকে? এইটাকে ভুলে যাও জাস্ট। অবতল দর্পণ আছে যার বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, 15 সেমি দূরে বস্তু রাখা আছে, তাহলে প্রতিবিম্বর যেটা বেরোবে V1 এর যে প্রতিবিম্ব বেরোবে সেটা প্লাস বেরোবে না মাইনাস বেরোবে? মাইনাস। মাইনাস বেরোবে। কেন মাইনাস বলতে কি? সে কারণে আপতিত আলোর অভিমুখের বিপরীতে এটা হবে প্রতিবিম্বটা। হ্যাঁ, এইদিকে আপতিত রশ্মি, আর আপতিত রশ্মির বিপরীতে প্রতিবিম্ব তৈরি হবে। কিভাবে বুঝলাম বিপরীতে? একটু মুখোমুখি ক্যালকুলেশন করে বুঝে নিলাম। এটা যদি সি হয় বক্রতাটা, তাহলে ফোকাসটা হচ্ছে এইখানে 10 সেন্টিমিটার ফোকাস, ফোকাসের বাইরে বস্তু রেখেছো তুমি, তাহলে কখনোই অসৎ হবে না, প্লাস কখনোই ভি বেরোবে না, মাইনাস বেরোবে। এইটা তুমি প্রথমেই জেনে নেবে অঙ্ক করার আগে, কারণ যদি কোনোভাবে মিস্টেক করে ফেলো তাহলে ধরতে হবে কিন্তু মিস্টেকটা, আদারওয়াইজ তুমি অঙ্ক বোকার মতো অঙ্ক করে গেলে তাহলে মিলবেও না, মাইনাস প্লাসে মিস্টেক হয়ে যাবে বারবার। এবার ফর্মুলা ইউজ করে জাস্ট প্রথম অবতল দর্পণের ক্ষেত্রে ফর্মুলা ইউজ করেছি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। নাও সাইন কনভেনশন চাপাও, ভিটা তুমি বের করবে, তাহলে ভিটা ছেড়ে দাও, 1/v1 হিসাবে করে রেখে দাও, v1 প্লাস মাইনাস যা বেরোবে ও বলে দেবে। ইউটা নেগেটিভ, যেদিকে আলো তার বিপরীতে ইউ -15 সেন্টিমিটার, তাহলে 1/-15 সেন্টিমিটার বসাচ্ছ ইকুয়াল টু 1/-10। অবতল দর্পণ ফোকাস দূর মাইনাস হয় অবতল দর্পণের ক্ষেত্রে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্লাস হয়। এটা ক্যালকুলেশন করবে, 15 কে ওই পাশে নিয়ে যাবে, তো ক্যালকুলেশন করলে V1 বেরোবে -30 সেমি, ঠিক আছে? এক্সপেক্টেড। প্লাস যদি বেরিয়ে যায় তাহলে জানবে অসৎ হয়ে গেছে, তা ভুল বেরিয়ে গেছে, আমার এখানেই প্রবলেম শেষ। সেকেন্ড প্রবলেম আর বেকার খেটে কোনো লাভ নাই, জীবনে অ্যান্সার মিলবে না, 0 পেয়ে যাবে একদম। তো V1 ইকুয়াল টু -30 সেন্টিমিটার হয়ে গেল। এইবার এই যে প্রতিবিম্বটা হলো সেটা 30 সেন্টিমিটার হলো, তাহলে এইটা তোমার 20 সেন্টিমিটার, গোটাটা 40 সেন্টিমিটার ছিল, তাহলে এইটাকে যদি তুমি ভেঙে দাও এটা তোমার আরো 10, এটা 20, এটা 10, তার মানে এইখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং মাইনাস বেরিয়েছে। উল্টো মানে যদি তুমি দুটো কি বিবর্ধন মনে মনে বিবর্ধন দেখো, বিবর্ধন বের করতে বলেনি যদিও, বিবর্ধনটা কি হবে -v1/u1 মাইনাস থাকলো v1 -30, u1 -15, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে একটা মাইনাস থাকবে, তো এটা 15 দুগুণে 30, তাহলে -2। তার মানে এর যতটা উচ্চতা তার দ্বিগুণ উচ্চতার হবে, কিন্তু উল্টো হবে কারণ মাইনাস, তার মানে সদ হবে। মাইনাস চিহ্নর কি বললাম, সদ আর উল্টো, এটা হচ্ছে মাইনাসটার সিগনিফিকেন্স বিবর্ধনে। তাহলে এইরকম কিছু একটা হবে, এত বড় এইরকম,
এইটা তোমার হচ্ছে প্রথমটার জন্য, এটা যদি O1 বলো তাহলে এটা ইমেজ 1, বস্তুর একবার প্রতিফলনের জন্য এখানে ইমেজ তৈরি হয়েছে। এইটুকু জাস্ট তুমি হয়ে গেল। এইবার আমাকে কে বলবে অঙ্ক না কষে উত্তল দর্পণের সামনে এখানে একটা ইমেজ তৈরি হয়েছে, এবার এই ইমেজটা ওর কাছে বস্তু, ধরে নাও এই ইমেজটা ওর বস্তু, ওর এবার অবজেক্টকে ভুলে যাও, এটা এটা হচ্ছে এর বস্তু, এটা একে ও দেখতে পাচ্ছে সামনে, তাহলে এর প্রতিবিম্ব যখন বের করবে সেটা মাইনাস বেরোবে না প্লাস বেরোবে? V2 দেখি কে বলতে পারে। এটাও থাক, M1টাও থাক, M1টা হচ্ছে -2। V2 মাইনাস বেরোবে না প্লাস হবে? একে বস্তু ধরতে হবে, ওকে আর নয়, একে বস্তু ধরতে হবে। দেখি সেন্স কেমন কার। স্যার প্লাস হবে। প্লাস কিভাবে কিভাবে বুঝলি বল প্লাস? সে কারণ ওটা অসৎ বিম্ব হবে, তাহলে আপতিত আলোর দিকেই। অসৎ অসৎ হবে কিভাবে বুঝলি? সে কারণ উত্তল দর্পণে এইটা ওইটা ওই ফোকাস আর মেরুর মাঝে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, বেশ ঠিক আছে, ভেরি গুড। দেখ এটা F2 দেওয়া আছে 30 সেন্টিমিটার, তার মানে F2 কত, এর ফোকাস কত F2, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। আর যেহেতু এটা উত্তল দর্পণ সুতরাং এটা প্লাস, নো প্রবলেম। তাহলে 15 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে তোমার 40, মাঝখানে এটা 20, আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত, এটা গোটাটা 30 হয়েছে, তাহলে এটা 10। এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর এর যে ফোকাস সেটা 15 সেন্টিমিটার, তার মানে এইখানে এইটা তোমার ফোকাস F2, মানে যে দূরত্বটা আর কি উত্তল দর্পণে যেটা, এটা হচ্ছে তোমার মানে ফোকাসটা এইদিকে নয়, ফোকাসটা উত্তল দর্পণের ভিতরে পাবে তুমি। তো যে ফোকাস দূরত্ব যেটা F2 সেটা 15 সেন্টিমিটার। তার মানে এই ছবিটাকে তুমি ঘুরিয়ে নাও এবার, এই ছবিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আমি, তাহলে ছবিটা দেখতে কেমন হবে? যদি দরকার হয় একটু স্ক্রিনশট নিয়ে দাও, আমি মুছে দেবো। হয়েছে না হয়েছে? ঠিক আছে ব্যাস। তো আমরা এবার এইটুকু জাস্ট রাখবো, এইটা সব মুছে দেবো। এবার এই ছবিটাই এই এই দিক থেকে চোখ রেখে কেউ দেখছে, তুমি তো এই পাশ থেকে নিচে থেকে দেখছিলে এরকম, এটা যদি ওই পাশ থেকে কেউ চোখ রাখে তাহলে জিনিসটা কেমন হবে? তাহলে জিনিসটা ঠিক এরকম হবে। এটা তোমার কাছে এটা এইটা একটা উত্তল দর্পণ আছে এরকম, আর এই উত্তল দর্পণের সামনে 10 সেমি দূরে বস্তু রেখেছে কেউ, 10 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এটা 10 সেমি দূরে, এটা কিন্তু প্রথমটার ইমেজ, দ্বিতীয়টার বস্তু। এটা এটা হচ্ছে প্রথম বস্তুর প্রতিবিম্ব, আর প্রথম বস্তু না, প্রথম দর্পণের প্রতিবিম্ব, আর দ্বিতীয় দর্পণের বস্তু এটা। এবার এখানে বস্তু রেখেছে এত সেমি, আর এর যে ফোকাসটা কত, 30 সেমি বক্রতা পাশে, তাহলে 15 সেন্টিমিটার, তার মানে এই +15, তার মানে এরকম কিছু, এটা তোমার ফোকাস F 15 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ এর যে বস্তুটা, যেটা কেস আমরা জানি উত্তল দর্পণের সামনে যদি বস্তু রাখি তাহলে সবসময় 0 আর F এর মধ্যে হয়, 0 আর ফোকাসের মধ্যে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এটা তো শিওর তুমি যে প্রতিবিম্বটা 0 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে হবে। অ্যান্সার যদি তোমার বেরিয়ে যায় 16 সেন্টিমিটার তাহলে জানবে ভুল করে ফেলেছো, যদি মাইনাস চলে আসে তাহলেও ভুল করে ফেলেছো, এইখান থেকে এইটুকুর মধ্যেই হবে। ঠিক আছে, ভেরিফাই করে নাও এবার ফর্মুলা দিয়ে। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এস হয় v2 u2 f2 বলতে দিতে পারো দ্বিতীয় কেসে। v2 বের করবে, ওটাকে ছেড়ে দাও, ওর মতো থাক। ওইদিকে 1/f2 মাইনাস 1/u2 মান বসাচ্ছ, ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম। f2 প্লাস তাহলে 15 মাইনাস আছে,
ইউ এর মান হচ্ছে নেগেটিভ, এইদিকে আলো, তার বিপরীতে মাপছো -10, তাহলে এটা 1/-10। এটা ক্যালকুলেশন করবে, দেখবে ভিটা বেরোবে, ভি2টা বেরোবে +6 সেন্টিমিটার, 6 সেমি। তার মানে এটা 15 যদি হয় তাহলে এটা মোটামুটি তোমার 10, 6, তার মানে এরকম একটা ছোট প্রতিবিম্ব তৈরি হবে। এর যদি ম্যাগনিফিকেশন বের করো m2, তাহলে সেটা ফর্মুলা বলছে -v2/u2 ইকুয়াল টু মাইনাস থাকলো v2 মানে 6 আর u2 মানে কত -10, তাই না? v2 মানে 6 আর u2 মানে -10, u2 মানে -10, একটা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা 3/5। দেখো ম্যাগনিফিকেশন প্লাস বেরিয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রে যে ম্যাগনিফিকেশন পেলাম সেটা প্লাস বেরিয়েছে, তার মানে কি সোজা, এবং 1-এর থেকে কম বেরিয়েছে, 3/5 ছোট হয়ে গেছে ওই জন্য। এবং অসৎ, প্লাস বলে আমি বলে দিয়েছি, প্লাস হলে অসৎ, ছোট, সোজা, ছোট বলে না, ছোটটা আমাদের দেখবো পরে কি হয়, অবতল হলে আবার বেড়ে যাবে। তো এখানে বিবর্ধন থেকে বুঝতে পারছি 3/5, এটা অসৎ হয়েছে এবং সোজা হয়েছে, ঠিক আছে। তো এবার যদি তোমাকে বলে চূড়ান্ত প্রতিবিম্ব বের করতে, তাহলে তুমি দুটো বিবর্ধনকে মানে চূড়ান্ত ম্যাগনিফিকেশন যদি বের করতে বলে, তাহলে m1 × m2 হয়ে যাবে, দুটো স্কোয়ার হয়ে যাবে, m1 × m2, প্রথম ক্ষেত্রে যেটা হবে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে সেটা, মানে মানে ঠিক কিরকম বলি, চূড়ান্ত প্রতিবিম্ব যদি বের করতে বলে তাহলে তোমার এটাই অ্যান্সার, যেটা লাস্টে বেরোলো 6 সেন্টিমিটার, তুমি বলে দেবে কোথা থেকে 6 সেন্টিমিটার, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল। কোন সময় বলে যে প্রথম মানে কেসটা কি ছিল, এরকম ছিল, এরকম ছিল, এটা তোমার ছিল এরকম কেস, আর এইদিকে ছিল এরকম কেস। এখানে তুমি অ্যাকচুয়ালি বস্তুটাকে রেখেছিলে, আর চূড়ান্ত প্রতিবিম্ব এর প্রতিবিম্ব পেলাম এরকম বড়, ওর দ্বিগুণ পেলাম এতটা বড়, আর এইটার প্রতিবিম্ব এর ছোট, 2/3 বা 2/3/5 এরকম, সেটা কত, এরকম একটা 6 সেন্টিমিটার দূরত্বে, এটা যদি 10 হয় তাহলে এটা 6, এরকম একটা প্রতিবিম্ব। এইটা তোমার চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে যদি বলে চূড়ান্ত প্রতিবিম্বের প্রকৃতি বলো, তাহলে যেটা অ্যাকচুয়াল বস্তু ছিল তার থেকে উল্টো, তাই না, তার থেকে উল্টো, এবং এর ভিতরে তৈরি হয়েছে, তার মানে এটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে এর উল্টো অবতল দর্পণের সাপেক্ষে। হ্যাঁ, অবতল দর্পণের যেটা প্রতিবিম্ব হয়েছে সেই প্রতিবিম্বর সাপেক্ষে সমশীর্ষ, কিন্তু বস্তুর সাপেক্ষে অবশিষ্ট। তো তোমাকে প্রশ্নতে বলে দেবে যে কোনটা অ্যান্সার বের করতে বলেছে। যদি বলে চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব বের করো, তাহলে অবতল দর্পণ থেকে দূরত্ব হচ্ছে এতটা, এটা 6, এটা 40, তাহলে 46 সেন্টিমিটার। আর যদি বলে যে উত্তল দর্পণ থেকে দূরত্ব বের করো, তাহলে এইটুকু দূরত্ব 6 সেন্টিমিটার, এটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, আবার এক্ষেত্রে এই যে দূরত্বটা, এইটা হচ্ছে তোমার u1, আর এই যে দূরত্বটা এটা হচ্ছে তোমার v1। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা এইটা, এটা হচ্ছে তোমার u2, আর এটা হচ্ছে তোমার v2। ঠিক আছে, বেশ। তো এবার আর তো কিছু দেয়নি আমাকে বের করতে। আর একটা জিনিস আমি দেখি যদি যায়, রাইট বাই এইটা যেটা ম্যাগনিফিকেশন m1, যদি ম্যাগনিটিউড অনুসারে দেখি, তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্টের উচ্চতা, এটা হচ্ছে i, আর এইটা আবার এর বস্তু, তার মানে এটাকে তুমি এর ক্ষেত্রে ও ড্যাস্ট ভাবতে পারো, আর এর ক্ষেত্রে এটা হচ্ছে আই ড্যাস্ট। কি বললাম, প্রথমটা যেটা বস্তু উচ্চতা সেটাকে বলছি ও, প্রথমটার জন্য যেটা প্রতিবিম্বের উচ্চতা সেটাকে বলছি আই, আর যেটা প্রতিবিম্ব পেয়েছি সেটা আবার দ্বিতীয় দর্পণের বস্তু, তো সেটা ও ড্যাশ দিয়ে দিলাম, আর তার যে প্রতিবিম্ব সেটাকে দিয়ে দিলাম আই ড্যাশ। তাহলে m1 এর ম্যাগনিটিউড যেটা সেটা হচ্ছে i বাই ও। আর m2 কত, m2 মানে হচ্ছে ও ড্যাশ আই ড্যাশ বাই ও ড্যাশ, তার মানে আই ড্যাশ বাই ও ড্যাশ। তুমি বের করে নিয়েছো দুবার, একবার বেরিয়েছে -2, একবার বেরিয়েছে 3/5, দুটো আলাদা আলাদা করে প্লাস মাইনাস অনুসারে বের করে ফেলেছো আগে। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ও ড্যাশ যেটা সেটা হচ্ছে আই এর সমান, যেটা ও ড্যাশ সেটা আই, তাহলে পরের লাইনে এটাকে তুমি করে দিলে আই ড্যাশ বাই আই, মানে এটা তো ওর প্রতিবিম্ব কিন্তু এর তো বস্তু,
এবার যদি এই দুটোকে আমি গুণ করে দিই, তাহলে m1 ইন্টু m2 যদি করি, তাহলে এটা i বাই ও ইন্টু i ড্যাশ বাই i। তাহলে i আর i কেটে গেল, মাঝখানে জিনিসটা চলে গেল, এইটা বাই এইটা পড়ে আছে, এই দুটো। তাহলে কি পড়ে আছে? i ড্যাশ বাই ও। তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা বাই অ্যাকচুয়াল যে বস্তুটা ছিল তার উচ্চতা, এদের রেশিও, তাহলে এটা চূড়ান্ত বিবর্ধন, এটাকে বলা হয় m। তো m ইকুয়াল টু m1 ইন্টু m2, m1 প্লাস m2 নয়, m1 ইন্টু m2। ঠিক আছে, চূড়ান্ত প্রতিবিম্ব i ড্যাশ বাই ও, এটা তোমাকে বের করতে হবে, এটা করে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা অঙ্ক করার ক্ষেত্রে, এটা স্ক্রিনশট নিয়ে রাখবে। ঠিক আছে, বেশ। তো আমাদের নেক্সট আরেকটা অঙ্ক বলি। এই অঙ্কটা বইয়ে 2-3 বার পেয়ে যাবে, 2 থেকে 3 বার অঙ্কটা পেয়ে যাবে। অঙ্কটা আমি খুঁজে পাচ্ছি না, দেখি বইয়ে কোথায় আছে। বেশ, আমি এইটা বলি। তো এখানে একটু সাইনের গন্ডগোল করা আছে, শেষ পর্যন্ত হবে কিনা সেটাই। বেশ, আমি এখানে দেখি ছায়া প্রকাশনীতে বোধহয় অঙ্কটা অনুশীলনীতে দেওয়া আছে। এটা বেশ, এই যে এটা হটসেট একদম 19 নাম্বার প্রবলেম। আরেকটা অঙ্ক আছে, এটা খুব মজার অঙ্ক, এটা বাড়িতে করবে। কোন অঙ্কটা আমি দেখি 1 মিনিট। একটা অঙ্ক আছে, এই যে এইটা দুটো অ্যান্সার আছে, বলেছে এটা এই সেট 1-এর 21-এর অঙ্কটা, এটা করবে বাড়িতে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। সেট সবই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখানে, সেট 1-এর অঙ্ক, সেট 2 হটসের অঙ্ক জেনারেলি আসে না পরীক্ষায়, কিন্তু সেট 1 সেট 2 সবই করবে, ইম্পর্টেন্ট সবকটাই। তারপরে যে হটসের অঙ্কগুলো আছে না, এগুলো এগুলো টেকনিক আছে অঙ্কগুলো করার। তো 1 মিনিট, আমি একটু ওই, ঠিক আছে, এই অঙ্কটা বলি। এই অঙ্কটা যদি বলে দিই আমি, তাহলে হটসের প্রথম থেকে 1 2 3 4 5 6 করে 6-7টা অঙ্ক এমনিই হয়ে যাবে, একটা অঙ্কের উপর নির্ভর করছে বলেছে। এবং যে ট্রিকটা শিখেছি এইভাবেই অঙ্কটা করবে, ছায়াতে যেভাবে করা আছে ওইভাবে করবে না। বলছে একটা অবতল দর্পণ একটা বস্তু 3 গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব তৈরি করে। কোশ্চেন, তোমার কাছে একটা অবতল দর্পণ আছে এরকম, আর কোথাও একটা বস্তু আছে, সেই বস্তুর 3 গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব তৈরি করে। তার ফার্স্ট ইনফরমেশন সেটা হচ্ছে বস্তুর 3 গুণ বড় সৎ প্রতিবিম্ব তৈরি করে। এ তৈরি করে 3 গুণ বিবর্ধিত। এবার বলেছে বস্তু ও পর্দা উভয়কে কিছু সরালে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। এবার নেক্সট ইনফরমেশন বলেছে বস্তু ও পর্দাকে কিছু সরালে, কতটা কি সরাতে হবে কিছু বলেনি, কিছু সরালে, উভয়কে কিছু সরালে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, 4 গুণ বড় প্রতিবিম্ব তৈরি হয়। তারপরে কি বলেছে, পর্দার সরণ 20 সেমি হলে বস্তুর সরণ ও দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত। নেক্সট ইনফরমেশন বলেছে পর্দাকে কত সরানো হয়েছে, পর্দার সরণ 20 সেমি, বস্তুর সরণ কত, বস্তুর সরণ ও ফোকাস কত বের করতে বলেছে। এটা তোমার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হটসেট এই অঙ্কটা করলে 4-5টা অঙ্ক পর পর এরকম দেওয়া আছে, এবং প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, এইচএস এর জন্য ইম্পর্টেন্ট। বেশ, কি বলেছে দেখো, একটা অবতল দর্পণ আছে, এটা তার বক্রতা ব্যাসার্ধ FC, আর এটা ফোকাস F। বলেছে বস্তুর 3 গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব তৈরি করে।
তাহলে তুমি দর্পণের ভেতরে প্রতিবিম্ব হওয়ার কথাটা ভুলেই যাও, ওখানে কোনো ব্যাপারই নেই প্রতিবিম্ব তৈরি করার, বাইরে সদ হয়েছে মানে বাইরে হয়েছে, সব মানে হচ্ছে রিয়েল, পর্দায় ফেলা যাবে। তাহলে দু রকম হতে পারে। কি রকম হতে পারে? একটা হচ্ছে তোমার তুমি যদি 3 গুণ বিবর্জিত বলেছে, দেখো কি কি রকম হতে পারে। একটা হচ্ছে যদি তুমি সি আর এফ এর মাঝে রাখো বস্তু, তাহলে এইটার এখানে প্রতিবিম্ব হতে পারে 3 গুণ। এটা হচ্ছে সদ, 3 গুণ বড়। এখানে যদি তুমি রাখো তাহলে সি আর এফ এর মাঝে হবে কিন্তু ছোট হবে। একটু মনে করে দেখো ছবিটা, এটা যদি তুমি বস্তু হয় এখানে, এটা যদি এত বড় বস্তু রাখা তাহলে এখানে এরকম ছোট হয়ে যাবে। আলোর পথ রিভার্সেবল না, এটা যদি এখানে এরকম হয় তাহলে এখানে রাখলে এরকম বড় হবে। এইটা একটা কেস। আর একটা কেস হচ্ছে যদি তুমি ফোকাসের ভিতরে রাখো এখানে, তাহলে এখানে 3 গুণ পেতে পারো বড়। এইরকম দুখানা কেস তুমি পেতে পারো। কি বললাম? বস্তু এটাও বস্তু, এটা সৎ বস্তু, এটাও সৎ বস্তু। এখানে 3 গুণ বিবর্জিত পেতে পারো, আবার উল্টো দিকেও সোজা 3 গুণ বিবর্জিত পেতে পারো, কিন্তু প্রশ্ন তো বলেছে সৎ তৈরি হবে। তাহলে এটা থাকলো না, এটাকে মুছে দাও। কিন্তু কোনো কোনো অঙ্ক পাবে, দেখবে সেট 1 সেট 2 কোনো কোনো অঙ্ক পাবে যে বস্তুকে দু জায়গায় রাখা হলো, একবার 3 গুণ বিবর্জিত সৎ পাওয়া গেল, একবার 3 গুণ বিবর্জিত অসৎ পাওয়া গেল, এরকম অঙ্ক পাবে। দিয়ে তোমাকে বলেছে যে বস্তুর দুটি অবস্থান বের করো, কি কি অবস্থান হলে এসব হতে পারে। তো একটা ফোকাসের বাইরে হবে, একটা ফোকাসের ভিতরে হবে, এরকম হবে। তো এই কেসটা তুমি মুছে দাও, এটা তোমার এক্ষেত্রে লাগবে না, এরকম কেস। তাহলে এইটা হচ্ছে আমার বস্তু, ধরে নাও এটা u1 দূরত্বটা, আর এটা প্রতিবিম্ব, এটা ধরে নাও v1। বেশ, এইবার নেক্সট কেস কি বলেছে, বস্তু, আচ্ছা আর কি ইনফরমেশন দিয়েছে, 3 গুণ, তাহলে এদের যে বিভর ধরেন m1 = 3। এবার বলেছে বস্তু ও পর্দা উভয়কে কিছু পরিমাণে সরালে 4 গুণ বিবর্জিত প্রতিবিম্ব হয়। তাহলে যদি তুমি বস্তুটাকে এই দিকে সরাও তাহলে প্রতিবিম্ব ওই দিকে চলে যাবে, তাই না? তুমি যদি এটাকে সি এর কাছাকাছি আনার চেষ্টা করো তাহলে ও তো সি এর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, ও তো সি এ মিলে যাবে দুটো, তাহলে ছোট হতে থাকবে। একে যদি এইদিকে সরাও তাহলে ও ওইদিকে যাবে, ছোট হতে থাকবে, কিন্তু বেড়েছে, 4 গুণ হয়েছে, 3 গুণ ছিল 4 গুণ হয়েছে। তাহলে কোন দিকে সরাতে হবে? ওই দিকে সরাতে হবে। এইদিকে যদি তুমি সরিয়ে আনো বস্তুটাকে, তাহলে ও এইদিকে পিছিয়ে আসবে, কারণ তুমি যদি ফোকাসের কাছাকাছি নিয়ে যাও তাহলে ও ইনফিনিটি হওয়ার চেষ্টা করবে দূরে। তাহলে এ এই দিকে আবার সরে এখানে প্রতিবিম্ব তৈরি করেছে এবং বড় হয়েছে, কারণ ইনফিনিটিতে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড হবে, বড় হবে। এইটা যেটা সরণ সেটা তোমাকে বলেছে পর্দার সরণ 20 সেমি। পর্দার সরণ 20 সেমি, তার মানে এইটা 20 সেমি, এইটা হচ্ছে 20 সেন্টিমিটার, এইটুকু, এই যে এইটা হচ্ছে 20 সেন্টিমিটার সরিয়েছি। তাহলে বস্তুর কতটা সরণ হয়েছে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রথম কেসে এইটা u1, এটা v1, আর দ্বিতীয় কেসে এইটা u2, তাহলে এটা v2, সেটাও নাম দিয়ে দাও, এটাকে দিয়ে দাও u2 আর এটাকে দিয়ে দাও v2। আর সব দূরত্বগুলো মেরু থেকে মাপা হচ্ছে। এবার প্রথম যেটা সদ্বিম্ব গঠন হয়েছিল, প্রথম ফার্স্ট কেস, যেটা ফার্স্ট কেস, ফর্মুলা কি বলছে, লেন্সের মিররের ফর্মুলা 1/v + 1/u = 1/f। প্রথম ক্ষেত্রে যখন u1 আর v1 এর কারেসপন্ডেন্স বের করছি আমরা, u1 নেগেটিভ, আপতিত আলোর বিপরীতে মাপছি u1 টা, এই যে এটা u1, এটা এতটা u1, তাহলে -u1, v1 যেটা সেটাও নেগেটিভ, যেদিকে আলো তার বিপরীতে v1, তাহলে v1 ইজ অলসো নেগেটিভ। আর এটা তো অবতল দর্পণ, তাহলে তারও নেগেটিভ ফোকাস। তাহলে সবকটা মাইনাস মাইনাস কেটে দাও পরের লাইনে, তাহলে এটা আবার 1/v1 হয়ে গেল, 1/u1 হয়ে গেল, 1/f হয়ে গেল। এটা হচ্ছে অবতল দর্পণের সদ্বিম্ব গঠনের শর্ত। সদ্বিম্ব যদি হয়, সদ্বিম্ব হয়েছে, সৎ রিয়েল হয়েছে, তাহলে এটা সব প্লাস 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 অবতল দর্পণের ক্ষেত্রে। তো জেনারেলি এটা বইয়ে ডাইরেক্ট লেখা থাকবে, দেখবে। তো জেনে রাখবে আগের লাইনে সাইন কনভেনশন বসানো হয়ে গিয়েছে, তারপরে এটা তৈরি হয়েছে। এবার পুরো ইকুয়েশনটাকে v1 দিয়ে গুণ করে দাও, পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই উইথ v1, তাহলে এটা v1/v1 তার মানে 1, তাহলে এটা মুছে দিলাম, এটা 1, আর এটা v1/u1 তার মানে m1, বিবর্ধন ম্যাগনিফিকেশন। আমি কোনো মাইনাস প্লাস বসাচ্ছি না, প্রথমে ইউজ করেছি, বারবার বলেছি প্রথমে ইউজ করলে কোথাও মাইনাস বসাবে না। তো v1/u1 এটা হচ্ছে m1। আমি আরেকটা লাইন লিখি, এবার স্ক্রিনশট নিতে বলবো, তখন মুশকিল হয়ে যাবে। 1/v1 + 1/u1 = 1/f। v1 দিয়ে গুণ করে দাও পুরোটাকে, ইন্টু v1 করে দাও পুরোটা, তাহলে 1 + v1/u1 তার মানে m1, আর এদিকে v1/f থাকলো। এটা তোমার ইকুয়েশন নাম্বার 1। এটা একটা কাজ হলো। আর পুরো ইকুয়েশনটাকে u1 দিয়ে গুণ করো একবার, ঠিক আছে, মাল্টিপ্লাই উইথ u1,
তাহলে u1 বাই v1 তার মানে 1 বাই m1 প্লাস 1, u1 বাই u1 মানে 1 ইকুয়াল টু u1 বাই f। এটা ইকুয়েশন নাম্বার 2। এটা একটা কেস পেলাম। দ্বিতীয় কেসের ক্ষেত্রে চলে আসো তুমি। দ্বিতীয় কেসের ক্ষেত্রে কিভাবে? সেম ফর্মুলা, u2 সেটাও নেগেটিভ, v2 সেটাও নেগেটিভ, আর f তো অলওয়েজ নেগেটিভ। তাহলে আবার মাইনাস v2 মাইনাস u2 অ্যান্ড মাইনাস 1 বাই f। তাহলে আবার একটা সম্পর্ক পাবে যেটা হচ্ছে 1 বাই v2 প্লাস 1 বাই u2 ইকুয়াল টু 1 বাই f। পুরোটাকে v2 দিয়ে গুণ করে দাও। তাহলে 1 প্লাস m2 কত? 4। প্রশ্নতে বলা আছে ম্যাগনিফিকেশন যেটা সেটা হচ্ছে 4 ইকুয়াল টু v2 বাই f। এটা ইকুয়েশন নাম্বার 3। আর পুরো ইকুয়েশনটাকে u2 দিয়ে গুণ করে দাও। তাহলে 1 বাই m2 প্লাস 1 ইকুয়াল টু u2 বাই f। এটা ইকুয়েশন নাম্বার 4। এবার একটা স্ক্রিনশট নাও, তারপর আমি চারটে এটা মুছে দিয়ে নেক্সট পোর্শনটা করাচ্ছি। হয়েছে না? হয়েছে? ঠিক আছে, বেশ। এবার এই চারখানা ইকুয়েশন আমি পাশাপাশি রাখছি। প্রথম কথা, তুমি কিছু কিছু অ্যান্সার জেনে ফেলেছো। তোমাকে কি কি বের করতে বলেছিল? বলেছে পর্দার সরণ 20 সেমি হলে বস্তুর সরণ কত হবে, ফোকাস দৈর্ঘ্য কত হবে, এবং বস্তুর সরণ কোন দিকে হবে, এরকম প্রশ্ন দেয়। তো প্রথম কথা, তুমি অ্যান্সার পেয়ে গেছো, তোমার অ্যান্সার কি বেরোচ্ছে তার উপর নির্ভর করবে না, বস্তুর সরণ দর্পণের দিকে, তবে এটা 4 গুণ হবে। এটা তোমাকে প্রথমেই জানতে হবে, আদারওয়াইজ বোকার মতো অঙ্ক করে লাভ নেই। তাহলে প্রথমেই হচ্ছে বস্তু সরণ, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল, পর্দার দিকে দর্পণের দিকে বস্তু সরণ, দর্পণের দিকে বস্তু সরণ হচ্ছে। ঠিক আছে, এবার এটা মুছি দিয়ে আমি এই চারটা ফর্মুলাকে কাছাকাছি রাখি। এটাও লাগবে না, 1 2 3 4। বেশ, আর প্রথম দুটো লাগবে না। ঠিক আছে, এখানে m1 আছে, এখানে m2 আছে। m1 m2 দুটোই তুমি জানো। এখানে v1 আছে, এখানে v2 আছে। 1 থেকে 3 বাদ দিয়ে দাও। ঠিক আছে, 1 থেকে 3 বাদ দিয়ে দাও, বা 3 থেকে 1। 3 মাইনাস 3 মাইনাস 1 গিভস 3 মাইনাস 1 এ কি পাচ্ছ? ওইদিকে পাচ্ছ, এইদিকে পাচ্ছ m2, ওইদিকে m2 মাইনাস m1 ইকুয়াল টু 1 বাই f কমন নিয়ে নাও, তাহলে v2 মাইনাস v1। 3 মাইনাস 1। এবার v2 মাইনাস v1 কি একটু দেখে নাও ছবিটা একবার মনে করে। এটা ছিল প্রথমকার বস্তু, তারপরে বস্তুটাকে একটু সরালাম দর্পণের দিকে, আর এটা ছিল প্রথমকার প্রতিবিম্ব, তারপরে বস্তুটাকে সরানোর জন্য প্রতিবিম্ব একটু এইদিকে বরাবর সরে গেছে এবং একটু বিবর্ধন হয়েছে। এটা ছিল তোমার v1, এটা ছিল তোমার v2। তাহলে v2 মাইনাস v1 এটা হচ্ছে এইটা 20 সেন্টিমিটার, এটা কতটা সরানো হয়েছে বের করতে বলেছে। তাহলে 20 সেন্টিমিটার, তাহলে 20 বাই f। আর m2 মাইনাস m1, m2 হচ্ছে 4, m1 হচ্ছে 3, তার মানে এটা 1 ম্যাগনিফিকেশন। তাহলে এটা হচ্ছে 1 ইকুয়াল টু 20 বাই f। তাহলে f সমান কত? 20 সেমি। ফোকাস দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। এবার অনেকেই বলবে এটা অবতল দর্পণ, তাহলে ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক বেরোনোর কথা ছিল। যদি তুমি প্লাস বের করো, নিচে লিখে দাও যে যেহেতু লেন্সটি অবতল তাই ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক, তাহলে তুমি ফুল মার্কস পাবে, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি ভাবো যে না আমি মাইনাসই বের করব, তাহলে v2 মাইনাস v1টার দিকে একবার তাকিয়ে দেখো। এইটা তোমার v2, এইটা তোমার v1। v2 মানে পরেরটা, বেশিটা। এটা যদি তুমি ধরো, এটা যদি v1 বলো, v1 যেটা এই যে v2 সমান কি? মাইনাস v1 মাইনাস 20 সেমি, এরকম কিছু একটা মাইনাস v1, তারপরে আবার কিছু একটা মাইনাস তুমি যোগ করেছো, তাহলে এখনো দূরত্বটা তুমি ওই দিকেই মেপেছো। ঠিক আছে, v2 এতটা তো v1 তুমি মেপেছো, এতটা v1 মাপা আছে, তারপরে তুমি আরো মাইনাস, তার সাথে মাইনাস করে যোগ করছো, তুমি মাইনাস করে, তো মাইনাস v1 তারপরে মাইনাস 20 এতটা যোগ করেছো।
আর তারপরে V1 বাদ দিয়েছো, তো সেটা মাইনাস, V1টা আবার নিজে নেগেটিভ, তাহলে সেটা মাইনাস V1। তাহলে এই যে প্লাস মাইনাস ওয়ান প্লাস V1 হয়ে গেল, এটা মাইনাস V1 হয়ে গেল, তাহলে এটা -20, যেটা ওই আমাদের না এখান থেকে V1টা কেটে যাবে, এটা হবে না, V2 মাইনাস V1, এটা হচ্ছে কি বলতে যাচ্ছি, আচ্ছা V2 এইটাই জাস্ট এটা, আর কিছু না। V2 মাইনাস V1টা হচ্ছে এটা হচ্ছে তোমার V2, যেটা সেটা হচ্ছে মাইনাস V2 এটা, আর মাইনাস V2 সমান কি মাইনাস V1 আর -20। ঠিক আছে, এরকম করে তুমি রিলেশন তৈরি করতে পারো। তাহলে যদি এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে -V2 প্লাস V1 ইকুয়াল টু -20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। বেশ, তো V1 মাইনাস V2 মাইনাস V2টা হচ্ছে আমার বেশি হবে। ও আর একটা জিনিস হচ্ছে, না M1 M2 ঠিক আছে, M2 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, V2 মাইনাস V1টা ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। তোমার যেটা এই যে M2টা কি, যে এটা ঠিক আছে, V2 মাইনাস V1 যেটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তো এটা V2, এটা V1, মানে যেটা বলতে চাইছি V2 মাইনাস V1টা তুমি এটা ভাবতে পারো যে এই যে দূরত্বটা না, এটা তুমি আলোর বিপরীতে মাপছো, V2 মাইনাস V1, সেই হিসেবে তুমি এখানে নেগেটিভ বসাতে পারো, কিন্তু এটা নেগেটিভ বসানোর দরকার নাই, তোমার ম্যাগনিটিউডটা বসালে তুমি এটা পাবে। M2 যেটা সেটা কি, M2টা হচ্ছে সৎ প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? আর সৎ প্রতিবিম্ব যখন তৈরি হয় তখন তার বিবর্ধনটা নেগেটিভ হয়, তার যে ফর্মুলা। তুমি যদি এখানে শেষকালে M2 ভ্যালু বসাতে চাও, তাহলে এখানে -3 বসাতে পারো। এটা -3 মাইনাস মাইনাসে আবার একটা আমাদের কত -4, সরি -4, আর এটা মাইনাস মাইনাসে আবার একটা -3। এই জায়গা থেকে -4 + 1, তাহলে এইটা তুমি -1 বলতে পারো। কি বলা বোঝা গেল? বিবর্ধন যখন সৎ হয়, মানে বস্তু যখন প্রতিবিম্ব যখন সৎ হয়, তখন তো বিবর্ধন নেগেটিভ বেরোয়, তাহলে সেই জায়গায় তুমি M2 ভ্যালুটাকে এখানে মাইনাস বসাতে পারো, -4, দেন মাইনাস M1টাও সৎ হয়েছে, তার জন্য 3 গুণ পেয়েছিল, সেটা -3 বসাতে পারো, তো সেই জায়গায় মাইনাস পাবে, সেই জায়গায় তুমি Fটা ডাইরেক্ট নেগেটিভ পাবে। কিন্তু দরকার নেই, বের করা দরকার, কমপ্লিকেটেড মানে জিনিসটাকে কমপ্লিকেশন নিয়ে এসে কোনো দরকার নেই। তো এটা থাক, ওই রকমই থাক, M = 20 সেমি অ্যান্সার দিয়ে লিখে দাও, যেহেতু এটা অবতল তাই এটা ঋণাত্মক, -20 সেন্টিমিটার অ্যান্সার, এটা লিখে দাও, নো প্রবলেম। বেশ, তো আমরা 1 আর 3 বিয়োগ করলাম, এবার 2 আর 4 কে বিয়োগ করে দাও, তাহলে কত পাবো? 2 আর 4 যদি বিয়োগ করো, তাহলে এখান থেকে U1 আছে আর ওইদিকে U2 আছে, তাহলে এদিকে U1 মাইনাস U2 বাই F ইকুয়াল টু 1/M1 মাইনাস 1/F2। তাহলে U1 মাইনাস U2 তার ম্যাগনিটিউড যেটা, সেটা হচ্ছে বস্তু কতটা সরেছে দর্পণের দিকে। এই যে এটা ছিল, এটা U1 ছিল, এটা U2, এ কতটা ওই দিক বরাবর সরেছে, দর্পণের দিকে সরেছে, তাহলে সেটা বের করছো তুমি। তাহলে এটা রাখো, U1 মাইনাস U2টা, U1 মাইনাস U2 ইকুয়াল টু Fটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে F20, আমি কোথাও মাইনাস বসাচ্ছি না, জাস্ট ম্যাগনিটিউডটা কতটা, তুমি তো লিখে দিয়েছো আগে অ্যান্সারে যে দর্পণের দিকে সরানো হলো, সুতরাং মাইনাস বের করতে হবে, তার কোনো মানে নেই। এটা F থাকলো 1/M1, তার মানে এটা 3 আর মাইনাস 1/4 ইকুয়াল টু, এটা যদি লসিও করো তাহলে এটা 3 আর 4 12, এটা 4 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 1/12, তার মানে 1.67 সেন্টিমিটার। এইটা হচ্ছে অ্যান্সার, ডেল্টা ইউ। এতটা সরানো হয়েছে, এটা বের করতে বলেছিল। বস্তু সরণ কত আর ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, অবতল বলে নেগেটিভ, আর বস্তু সরণ কত? 1.67 সেন্টিমিটার। ব্র্যাকেটে লিখে দেবে দর্পণের দিকে, হয়ে গেল অ্যান্সার। এবার যে বইটা আছে ছায়াপ্রকাশনী, দেখবে 4-5টা প্রবলেম এরকম তুমি একসাথে পেয়ে যাবে। হ্যাঁ, এইরকমই আরেকটা প্রবলেম পাবে, এটা তোমার ওই ছায়াপ্রকাশনী একদম দুবার আছে প্রবলেমটা বইয়ে। আমি গোটা অঙ্কটা সলভ করবো না, জাস্ট একটুখানি বলে দেবো। এই অঙ্কটা দুবার হবে, একবার হটসের 19 নম্বর অঙ্ক, আর একবার হচ্ছে তোমার কোথায় দেওয়া আছে,
ওই যে সেট 1 এর 14 দুবার দেওয়া আছে, সেট 1 14 আর হর্সের 19 দুবার অঙ্কটা দেওয়া আছে। তো কি বলা হচ্ছে এখানে, বলেছে যে একটা পাতলা দণ্ড অবতল দর্পণের প্রধান অক্ষ বরাবর এমন ভাবে রাখা হলো, এটা একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ বরাবর একটা দণ্ডকে এমন ভাবে রাখা হলো যাতে সৃষ্ট প্রতিবিম্বটি হয় সৎ ও বিবর্ধিত এবং সেটি দণ্ডটিকে স্পর্শ করে। তাহলে এটা তোমার সি, এটা তোমার এফ, এরকম একটা দণ্ডকে এমন ভাবে রাখা হলো, প্রধান অক্ষ বরাবর বলেছে, অক্ষ বরাবর, তার মানে এরকম করে রাখা হয়েছে, এর প্রতিবিম্বটা একে স্পর্শ করে। দিয়ে বলেছে যে দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, দর্পণের দণ্ডটি দৈর্ঘ্য যদি f/3 হয়, তাহলে বিবর্ধন কত হবে? তাহলে কি হবে, তুমি একটা বস্তুকে দুভাবে রাখতে পারো, বিবর্ধন হয়েছে, বেড়েছে, তাহলে প্রথম কথা তুমি এইভাবে একটা বস্তুকে রাখতে পারো, এইভাবে, কিন্তু টাচ করে আছে, তাহলে একটা বিন্দু নিশ্চয়ই বক্রতা কেন্দ্রে আছে, একটা ইনফরমেশন পেয়ে গেল। ঠিক আছে, কি বললাম প্রবলেমটা, এটাকে এমন ভাবে রাখা হয়েছে এর প্রতিবিম্ব যেটা হয়েছে সেটা বস্তুকে টাচ করে আছে, ছুঁয়ে আছে, তাহলে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব ওখানেই তৈরি হয়েছে, তবেই না টাচ করে থাকবে, সেটা বক্রতা কেন্দ্র। তাহলে বস্তু দুভাবে হতে পারে, এক হতে পারে এরকম, আর এক হতে পারে এরকম, এই বিন্দুটা থাকবেই কমন। এবার প্রশ্ন তো বলেছে যে সৃষ্ট প্রতিবিম্ব যেটা হবে সেটা সৎ ও বিবর্ধিত, বড় হবে। তুমি যদি এইভাবে রাখো তাহলে কিন্তু বড় হবে না, তাহলে সি আর এফ এর মধ্যে ছোট হয়ে যাবে, এরকম করে কাছাকাছি হয়ে যাবে। আর যদি এইভাবে রাখি তাহলে এটা এদিক বরাবর চওড়া প্রতিবিম্ব হবে। তাহলে এইটা তোমার বস্তু, এটা বস্তু, এটা এফ, আচ্ছা এটা f/3, মানে এরকম এরকম কিভাবে বুঝতে পারলাম এখানে হবে, কারণ তুমি যদি এখানে একটা বস্তু রাখো, এটা যদি এরকম দর্পণ হয়, এটা বক্রতা কেন্দ্র সি, এটা ফোকাস এফ, যদি এখানে বস্তু রাখো তাহলে ধরো এটা অনেক দূরে আছে, ইনফিনিটি কাছাকাছি, তাহলে এরকম প্রতিবিম্ব তৈরি হবে, এটা যদি এখানে হয় এখানে তৈরি হবে। যদি আরেক অনেকটা যদি কাছে রাখো তাহলে তো ওর তো জায়গা এতটুকু, সি থেকে এফ পর্যন্ত, তাহলে সাপোজ এখানে তৈরি হলো, তাহলে এরকম ছোট হয়ে যাবে না, ইনফিনিটিতে এফ আর এই সি এর কাছাকাছি তখন এইখানে, তাহলে এটা ছোট হয়ে যাবে, তাহলে তুমি বড় পাবে না। কিন্তু প্রশ্ন তো বলেছে সৎ হবে ও বড় হবে, বিবর্ধিত, এরকম বলেছে। তাহলে তুমি এখানে যদি বস্তুটা রাখো, এখানে যদি বস্তু রাখো, এখানে রাখলে কোথায় হবে, ইনফিনিটি, আর যদি এখানে রাখো তাহলে অনেক দূরে তৈরি হচ্ছে, তাহলে বড় হবার চান্স। ওই জন্য তোমার বস্তুটা এইরকম, এইটা তোমার বস্তু, এটা f/3, এটা এইটা প্রথম বুঝতে হবে, এটা না বুঝলে অঙ্ক হবে না। বেশ, তো এটা f/3 হলো, এইটা হচ্ছে তোমার এফ, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ফোকাস এফ। এবার তোমাকে বের করতে বলেছে যে তাহলে বিবর্ধনের মান বের করো, প্রতিবিম্বের বিবর্ধন কত, এম কত, তোমার এমটা বুঝতে পারছো, এম ডবল ড্যাশ বের করতে বলেছে তোমাকে, মানে এটা অক্ষীয় বিবর্ধন বের করতে বলেছে। তাহলে একটা বিন্দু, এই যে বিন্দুটা, এটা তো 2f এ ছিল, তাহলে ওর প্রতিবিম্ব 2f হবে। এই বিন্দুটার নাম দিয়ে দাও, এটা একটা এ বিন্দু দিয়ে দিলাম, আর এটাকে নাম দিয়ে দিলাম বি বিন্দু। তাহলে এই বিন্দুটা এ ড্যাশটা তৈরি হবে, মানে এই ড্যাশটা আবার সেম, সেটা বক্রতা কেন্দ্র সি। তাহলে ওর ক্ষেত্রে যেটা u1 সেটাই v1, সেটা 2f, ম্যাগনিটিউড অনুসারে সেটা 2f, কোনো মাইনাস ফাইনাস দেওয়া দরকার নেই। দ্বিতীয় কেসের ক্ষেত্রে, সেকেন্ড কেসের ক্ষেত্রে এই বিন্দুটা পড়ো, এই বিন্দুটা, দিস পয়েন্ট, এই বিন্দুটার দূরত্ব যেটা, এটা হচ্ছে এতটা হচ্ছে এফ, এটাও এফ, এটা এফ, মানে গোটাটা 2f, আর 2f থেকে f/3 বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু পাবে। তাহলে সেটাকে u2 বলো, u2 কত, ম্যাগনিটিউড কত 2f, তার থেকে f/3 বাদ দিয়ে দাও, দিয়ে নেগেটিভ সাইন নিয়ে নাও বাইরে, কারণ আপতিত আলোর বিপরীতে। কি করলাম, এতটা হচ্ছে এই ম্যাগনিটিউডটা হচ্ছে 2f, এখন মাইনাস বসাইনি আমি, তারপর f/3 বাদ দিয়ে দিলাম, যেটা পেলাম সেইটা একটা কোয়ান্টিটি পেলাম, সেইটা নেগেটিভ নিয়ে নাও, তাহলে u2 নেগেটিভ হয়ে গেল। তাহলে এটা কত, মাইনাস 2f, মানে এটা 6f মাইনাস f/3, তাহলে এটা হচ্ছে 5f/3, মাইনাস 5f/3, এটা হয়ে গেল তোমার u2। v2 বের করো, তুমি v2 বের করবে। আর এফটা কত, এফটা তো নেগেটিভ, এফ যেটা সেটা হচ্ছে অবতল দর্পণ, তাহলে এটা মাইনাস এন থেকে পাবে। এবার মান বসিয়ে দাও, এখান থেকে ফর্মুলা যেটা ছিল তোমার সেটা হচ্ছে 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে ফর্মুলা।
তাহলে কত হচ্ছে দেখো, এখানে যদি মান বসাও তাহলে 1 বাই, যেহেতু সৎ প্রতিবিম্ব তৈরি হয় তোমাকে বলেই দিয়েছে, প্রবলেমে বলেই দিয়েছে যে সৎ প্রতিবিম্ব তৈরি হবে, তার ভ্যালুটা তুমি জাস্ট বের করতে চাইছো। তাহলে ভি টু যেটা, সেটা নেগেটিভ হবে। প্রতিবিম্ব ঠিক এরকম তৈরি হয়েছে, এরকম করে জাস্ট এইদিকে এরকম প্রতিবিম্ব তৈরি হয়েছে বড় এরকম। এটা তোমার ভি টু, এটা হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে ইউ টু, আর এই বিন্দুটা যেটা, এটা হচ্ছে তোমার ভি টু, ওইখান থেকে দূরত্বটা হচ্ছে ভি টু। তো অ্যাকচুয়ালি ইটস নেগেটিভ, এটা তোমাকে বের করতে হবে। তুমি এখানে মাইনাস বসাতে পারো, মাইনাস ভি টু, বুঝতেই পারছো, আর মাইনাস না এলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, 1/v2 থাকলো, আর এদিকে 1/-f, এফটা তো ঋণাত্মক, মাইনাস বসালাম, আর ইউ টু ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা -1/u2 হয়, আর ইউ2 ভ্যালু হচ্ছে তোমার -5f/3, তাহলে এটা -5f উপরে চলে গেল 3। তাহলে কি হবে, 1/f-টা কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে পাচ্ছ 1 + 3/f, ঠিক আছে, 1 প্লাস, ঠিক করো না, ঠিক করে নি, এখানে প্লাস আছে, তার মানে এটা এটা একটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। 1/f কমন নিচ্ছি, তাহলে 1 -1 + 3, ঠিক আছে। তাহলে এটা 2/5, 2/5f, এই টাইপের কিছু একটা মাইনাস হবে, -5 + 3 মানে -2 ডিভাইডেড বাই 5f, এইটা হয়ে গেল v2। তাহলে v2 কত, অতএব v2 = -5f/2। তো তুমি এখান থেকে যদি ভি টু বের করতে যাও তো মাইনাস বেরিয়ে যাবে, আর যদি প্রথমেই ধরে নাও এটা মাইনাস বসিয়েছো, তাহলে এখানে ভি টু বসালে এটা প্লাস বেরিয়ে যাবে। এখানে যেহেতু ফোকাসটা মাইনাস বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর এফ এ মান মাইনাস বসবে না, তুমি এখানে -f বসিয়ে দিয়েছো অলরেডি, হ্যাঁ, ওই জন্য এটা এরকম। তাহলে ভি টু মাইনাস ইউ টু কত, এটা এটা ইউ1, এই যে এইটা, তাহলে প্রতিবিম্ব, এটা ছিল বস্তু, বস্তু কতটা চওড়া সেটা হচ্ছে f/3, আর প্রতিবিম্ব কতটা চওড়া, এটা কতটা চওড়া, এটা বের করে নাও, এটা হচ্ছে ম্যাগনিটিউডটা জাস্ট দেখো, v2 মান হচ্ছে 5f/2 এতটা, আর এইটা যেটা, এটা যেটা সেটা হচ্ছে তোমার 2f, তাহলে 5f/3 - 2f, তাহলে কত হচ্ছে -f/3, ঠিক আছে। এইটা হচ্ছে প্রতিবিম্বটা চওড়া, ম্যাগনিটিউড অনুসারে কতটা চওড়া, এইটা এর ভ্যালুটা তুমি পেয়ে গেছো -5f/2, আর এর ভ্যালুটা তো 2f, এটা তো বক্রতা কেন্দ্র, প্রতিবিম্ব তো বস্তুর তো একটা বিন্দু টাচ করে আছে, তাহলে এইটা যদি একটা বিন্দু, তার প্রতিবিম্ব ওইটাই, আর এইটার প্রতিবিম্ব এইটা, বের করলাম, এটা কতটা চওড়া f/3। তাহলে বিবর্ধন কত, m ডবল ডাস্ট কত, m ডবল ডাস্ট হচ্ছে f/3 ডিভাইডেড বাই এইটা আমাদের, f/3 না, কত, এটা f আছে, সরি, এটা হচ্ছে না ঠিকই তো আছে, f/5f/3 -6f, কোথায় মিস্টেক হলো আমাদের, ডবল ড্যাশ, এটা আরো বড় হবে, আচ্ছা মাইনাস, দেখি তো 8 -5f/2, এটা হচ্ছে f/3, এটা হচ্ছে 2f, আর এটা আমার বেরোলো কত -5f/2, এটা করে দেখিনি কত বেরিয়েছে, বিয়োগটা ঠিক করলাম তো, 5f/2, ও না ঠিক আছে, 5f/2 মাইনাস 5/3, এটা 2 হবে, 5f/2 হবে, বল আমাকে কেউ, 5f/3 লিখেছি আমি, এটা 5f/2 হবে, তাই না, 5f/3 লিখেছি, বলতে হবে তো আমাকে না, আমি অত কেয়ারফুলি জিনিসগুলো, ছোট ছোট মিস্টেক এগুলো, তো এটা হচ্ছে 5f/2 এতটা, আর এতটা 2f, তাহলে এটা হচ্ছে f/2, 5f -4f, তার মানে 1f, তো f/2, তাহলে এটা f/2 আর এটা f/3, তাহলে এটা হচ্ছে f/2 আর এটা হচ্ছে f/3, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 3/2, তার মানে 1.5, এটাই অ্যান্সার দেওয়া আছে। এবার লিখে দাও, 1.5টা পরস্পর মুখোমুখি হবে, টাচ করা আছে, তো একটা এটা একটা এটা, তুমি অ্যান্সারে মাইনাস আনতে পারো, -1.5
ক্যালকুলেশন করে আনতে পারো, যে এখানে মাইনাস বসাবো, তারপর আবার -1 -2 এ বসাবো, তাহলে এখানে মাইনাস চলে আসবে একটা, সেসব করে করতে পারে, কিন্তু সেটা দরকার নেই, জটিলতা করবে না। মানে জাস্ট ফিজিক্সটা বুঝে যদি অঙ্ক করো তাহলে মাইনাস প্লাসে গন্ডগোল হবে না, যেখানে সেখানে মাইনাস চিহ্ন বসাবে না, যখন প্রয়োজন হবে তখন। যেমন এখানে যদি তুমি মাইনাস চিহ্ন না বসাও তাহলে গন্ডগোল হয়ে যাবে, তুমি এফটা নেগেটিভ বসিয়েছো, তাহলে তার কারেসপন্ডেন্স অনুযায়ী ইউটাকে নেগেটিভ বসাতে হবে না। তো বেশ কিছু অঙ্ক আছে, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আজকে আমি আর করাচ্ছি না। এরপরে যে ওই হটসের নিউমেরিক সেট যেগুলো, তার মধ্যে দেখবে 9 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 9, 11, 10, তারপর ওই 1 থেকে পরপর যে 1, 2, 3, 4, 5, 6 এগুলো সব কটা ইম্পর্টেন্ট। তারপর 18, তারপরে 17টা জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, 15, 14, 15, হ্যাঁ এইগুলো সব করবে বাড়িতে। হটসের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। 6 অঙ্কটা করবে সেট 1 এর, সেট 2 এর 6, সেট 2 এর 5, 4, 4 এইচএসে আসা প্রশ্ন। তো এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, যেগুলো আটকাবে সেগুলো বলবে। পরের দিন আমরা রিফ্রাকশন শুরু করব। অঙ্ক যদি আটকায় গ্রুপে দেবে, সপ্তাহ জুড়ে সলভ করব। কালই তো আছে বোধহয় নাকি? কালকেই আছে, তাহলে কালকে রিফ্রাকশন শুরু করব। ঠিক আছে, ছেড়ে দিলাম।